Hello everyone, good evening. Am I audible? Yes, sir. Okay, thank you. So আজকের ক্লাসে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। তো ভার্বের দুটো পার্ট আছে, একটা নরমাল ভার্ব এবং একটা হচ্ছে মোডালস। ভার্ব শুরু করার আগে জিজ্ঞেস করব, প্রিভিয়াস যে ক্লাস হয়েছে সেন্টেন্সের উপরে, সেন্টেন্সের ক্লাস থেকে কারো কোথাও সমস্যা আছে? কারো কোথাও ডাউট নেই? চুপচাপ রয়েছেন, মানে বুঝতে পারছি নেই। ঠিক আছে, তাহলে আজকে আমরা ভার্বের ক্লাস করব। ভার্ব পড়তে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে ভার্ব কি। তো ভার্বের কাজ কি, ভার্ব কি, হোয়াট ইজ ভার্ব? ভার্ব হচ্ছে কোনো সাবজেক্টের দ্বারা করা অ্যাকশন। ভার্ব হচ্ছে কোনো সাবজেক্টের দ্বারা করা কোনো অ্যাকশন, সেটা হচ্ছে ভার্ব। তো শুধু করা নয়, মানে ভার্বের দ্বারা আমরা শুধু কিছু করাই বুঝবো এরকম নয়, আরো অন্য কিছু বোঝায়। তো ভার্বের অ্যাকচুয়ালি তিনটি অবস্থা আছে, তিন রকম ফিচার্স আছে ভার্বের। তো সেই ফিচার্স গুলো অবশ্যই আমরা এখন জানবো। তো ভার্ব আমাদের সাবজেক্টের দ্বারা, নর্মাল ডেফিনেশন যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্টের দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকাকে যদি বোঝায় তাহলে সেগুলোকে আমরা বলবো ভার্ব। ভার্ব, সো ভার্বের তিনটি অবস্থা কি কি? ভার্বের তিনটা অবস্থা, স্টেট অফ ভার্ব। একটা হচ্ছে বিইং, মানে হওয়া। ভার্বের তিনটি অবস্থার মধ্যে একটা হচ্ছে বিইং, হওয়া। একটা হচ্ছে হ্যাভিং, মানে থাকা। আর একটা হচ্ছে ডুইং, করা। এই তিনটি অবস্থা, যেরকম পদার্থের তিনটি অবস্থা হয়, কঠিন, তরল, গ্যাস, ঠিক সেরকম ভার্বের তিনটি অবস্থা, বিইং, হ্যাভিং আর ডুইং। এই বিইং, হ্যাভিং, ডুইং অর্থাৎ হওয়া, থাকা এবং করা, সাবজেক্টের দ্বারা, সাবজেক্টের দ্বারা কোনো কিছু যদি করা বা হওয়া বা থাকা বোঝায়, সেটাকে আমরা ভার্ব বলবো। তো যাই হোক, আমাদের ভার্বের ডেফিনেশন জানার দরকার নেই। ভার্বের অবস্থা তিনটি, এইটা জানবো আমরা। সেটা হচ্ছে হওয়া, থাকা, করা। হওয়া অর্থ মানে আই অ্যাম এ আই অ্যাম এ টিচার, আই অ্যাম আ টিচার, আমি হলাম একজন শিক্ষক। তো এই যে হওয়া, এখানে অ্যাম ভার্ব রয়েছে, বি ভার্ব অর্থাৎ বিইং ভার্ব, হওয়া। থাকা কি? আই হ্যাভ, কার্স, আই হ্যাভ কার্স, আমার গাড়ি আছে। তাহলে আছে, থাকা, আমার গাড়ি আছে। আমি হলাম টিচার, হওয়া, আই হ্যাভ কার্স, মানে আমার গাড়ি আছে, অর্থাৎ থাকা ভার্ব। 3 নম্বর ডুইং যেটা রয়েছে সেটা হচ্ছে টিচ আই টিচ ইংলিশ, আই টিচ ইংলিশ, আমি ইংরেজি পড়াই। এই যে পড়াই, টিচ, তার মানে আমি কিছু করছি, আমি কিছু করছি, করা ভার্ব বোঝাচ্ছে। সো ভার্বের তিনটি অবস্থা, বিইং, হ্যাভিং, ডুইং। যেরকম পদার্থের তিনটি অবস্থা হয়, ঠিক সেই রকমই ভার্বেরও তিনটি অবস্থা, হওয়া, থাকা, করা। এবার আমরা ক্লাসিফিকেশনস অফ ভার্ব দেখব, ভার্বের প্রকারভেদ। ভার্বকে আমরা সিম্পলি প্রথমে দেখলাম তিনটি অবস্থা, নট ভার্বের টাইপ, তিনটি অবস্থা। এবার ভার্বের টাইপ দেখব।
ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হবে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, আর একটা হবে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। এবার ফাইনাইট ভার্ব কাকে বলে প্রথমে আমরা জানবো, তারপরে যাব নন ফাইনাইট ভার্বে। সো ফাইনাইট ভার্ব বলবো আমরা ওই সমস্ত ভার্বকে যে ভার্ব বাক্যের মধ্যে তার সেন্স কমপ্লিট করতে পারে, অর্থাৎ যে ভার্বের দ্বারা বাক্যের মধ্যে পুরোপুরি মনের ভাব প্রকাশ পায়, সেই ভার্বগুলোকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। আর যে ভার্বগুলো দ্বারা বাক্যের মধ্যে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, বোঝা যায় না, সেইটাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। 1 মিনিট, একটা ফোন রিসিভ করব। ওকে, সো কি বলছিলাম, ফাইনাইট ভার্ব কাকে বলে, যে ভার্ব মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বগুলো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে না। অর্থাৎ আমি যদি একটু ভেঙে বলতে যাই, অ্যাকচুয়ালি নন ফাইনাইট ভার্বগুলো এক ভার্বই নয়, ভার্বই নয়, মানে ভার্বেরই রূপ, ফাংশন আলাদা, ব্যবহার আলাদা, সেইগুলোকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে ও ভার্ব রূপে কাজ করবে না, ভার্ব রূপে কাজ করবে না, হয়তো নাউন হিসেবে কাজ করছে, পার্টিসিপাল হিসেবে কাজ করছে, তারপরে ভার্বাল নাউন হিসেবে কাজ করছে, ভার্ব হিসেবে নয়, কিন্তু ভার্বেরই ফরমেশন, ফর্ম, ভার্বেরই ফর্ম, সেগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো ওই ভার্বগুলো দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাবে না, আর ফাইনাইট ভার্ব দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাবে। এবার ফাইনাইট নন ফাইনাইট ভার্বকে আমরা বিস্তারিত আমাদের পড়তে হবে, 2টো বা 3টা ক্লাস হবে এই নন ফাইনাইট ভার্বের উপরে। খুবই গুরুত্বপূর্ণ নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে পরীক্ষায়। ফাইনাইট ভার্ব নিয়ে তো আমরা পুরো গ্রামারই রয়েছে, কিন্তু নন ফাইনাইট ভার্বের আলাদা একটা মানে টপিক একটা, যেটার উপরে আমরা 2টো বা 3টা ক্লাস করব, যেখানে অনেক কিছু শেখার আছে। ফাইনাইট ভার্ব নিয়ে আমাদের এখন কাজ। এই ফাইনাইট ভার্বকে আমরা আবার দুই ভাগে ভাগ করব। কি কি? এই ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করব। একটা ভাগ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, আর একটা ভার্ব হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব। এবার এই প্রিন্সিপাল ভার্ব কাকে বলবো আর অক্সিলিয়ারি ভার্ব কাকে বলবো, আমরা আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি অনেক রকম সংজ্ঞা। আজকে আমরা একটু ডিফারেন্ট টাইপ অফ ডেফিনেশন জানবো। সেটা কি? সেটা হচ্ছে এই প্রিন্সিপাল ভার্ব বলবো আমরা ওই সমস্ত ভার্বকে যে ভার্বের 4টি ফর্ম থাকে, যে সমস্ত ভার্বের 4টি করে ফর্ম থাকবে, সেই ভার্বগুলোকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব কাকে বলবো? যে ভার্বের 4টি ফর্ম থাকে না, মানে 4টির কম থাকে, যে ভার্বগুলোর 4টি ফর্ম থাকে না, 4টির কম ফর্ম থাকে, অর্থাৎ 1টি অথবা 2টি অথবা 3টি ফর্ম থাকবে, সেই সমস্ত ভার্বকে আমরা বলবো অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব বলছি যে সমস্ত ভার্বের 4টি ফর্ম থাকে, সেই সমস্ত ভার্বকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার? এবার ফর্ম, হোয়াট ইজ ফর্ম আপনারা সবাই জানেন, যদি কেউ না জেনে থাকেন, জানা না থাকে, অবশ্যই জিজ্ঞেস করবেন। ওকে, এই যে আমি পড়াবো, অনেক রকম তথ্য বলবো, অনেক কিছু বলবো, হয়তো কিছু টার্ম হয়তো কারো জানা নেই, সেটা অবশ্যই জিজ্ঞাসা করতে হবে। যে যাই হোক, ফর্মের যখন গল্প আমি একটু বলেই দিই, ফর্ম জিনিসটা কি সবারই জানা আছে, তবু আমি একটু বলছি ফর্ম জিনিসটা কি। ফর্ম, এই যে
আমাদের যে ভার্বগুলো রয়েছে, ভার্বের যে অবস্থা হয়, ভার্বের অবস্থা অর্থাৎ সময়ের রেসপেক্টে ভার্বের যে অবস্থান যেরকম বর্তমান সময়, অতীত, তারপরে চলমান বর্তমান রয়েছে। এই যে অবস্থান ভার্বের, সেই অবস্থান অনুযায়ী ভার্বের চারটি ফর্ম হয়, নর্মালি বেসিক্যালি চারটি ফর্ম হয়। সেগুলো কি কি? আমরা একটা জানি যে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট। দ্বিতীয় জানি পাস্ট ফর্ম, পাস্ট মানে অতীতের। তারপরে পার্টিসিপাল ফর্ম, পার্টিসিপাল ফর্ম। আর একটা হয় আইএনজি ফর্ম, আইএনজি ফর্ম। এবার এই প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পার্টিসিপাল ফর্ম আর আইএনজি ফর্ম, এদের আবার আলাদা আলাদা আমরা নামও জানবো। কি? V1, V2, V3 আর ভিআইএনজি, চারটি ফর্ম। এবার একটা এক্সাম্পল দিই, সিম্পল এক্সাম্পল। গো, V2 হচ্ছে ওয়েন্ট, V3 হচ্ছে গন, আর ভিআইএনজি হচ্ছে গোয়িং, গোয়িং আইএনজি। মানে ভার্বের V1 এর সঙ্গে আইএনজি ফর্ম, সেটা হচ্ছে ভিআইএনজি, আইএনজি ফর্ম। তাহলে V1, V2, V3, ভিআইএনজি। সো গো, ওয়েন্ট, গন আর গোয়িং, চারটি ফর্ম আছে গো ভার্বের। অর্থাৎ এই ভার্বটাকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব কাকে বলবো? যে সমস্ত ভার্বের একটা অথবা দুটো অথবা তিনটা ফর্ম থাকে, সেই সমস্ত ভার্বকে আমরা বলবো অক্সিলিয়ারি ভার্ব। এবার এক্সাম্পল, am, is আর প্রেজেন্ট ফর্ম। am, is আর তিনটা ভার্বের মিনিং একই, এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ব্যবহার হিসেবে ওদের মানে উচ্চারণগুলো আলাদা আলাদা এবং স্পেলিং আলাদা আলাদা। তারপরে এদের পাস্ট ফর্ম কি? ওয়াজ, ওয়্যার, ওয়াজ আর ওয়্যার। পার্টিসিপাল ফর্ম আছে কি? নেই। ওয়াজ, ওয়্যার এর পার্টিসিপাল ফর্ম নেই। তাহলে অ্যাম, ইজ আর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার, দুটোই ফর্ম। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। যদি বলি হ্যাজ, হ্যাভ, হ্যাজ এবং হ্যাভ প্রেজেন্ট ফর্ম, হ্যাড হচ্ছে পার্টিসিপাল ফর্ম, এইচএডি, হ্যাড, হ্যাড হচ্ছে পার্টিসিপাল ফর্ম। আর একটা ফর্ম আছে, সেটা হচ্ছে হ্যাভিং, হ্যাভিং, এটা আইএনজি। তিনটা ফর্ম। তাহলে এই ভার্বটা কি? অক্সিলিয়ারি ভার্ব। সো যে সমস্ত ভার্বের একটা অথবা দুটো অথবা তিনটে ফর্ম থাকবে, সেই ভার্বগুলোকে আমরা বলবো অক্সিলিয়ারি ভার্ব। যে সমস্ত ভার্বের চারটে ফর্ম থাকবে, সেই সমস্ত ভার্বকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব। বোঝা গেছে? স্যার, ইয়েস। বলছি 1 মিনিট একটু হোল্ড করবেন? হোল্ড? প্রশ্ন থাকলে করুন। না, প্রশ্নের জন্য না, আমার একটু দরকার আছে। আমি একটু শরীরটা খারাপ করছে, আমি 1 মিনিট পর আসছি। 1 মিনিট শুধু, আমি একটু চোখে মুখে জলটা দিয়ে আসছি। ঠিক আছে। সো আমরা কি জানলাম? ভার্বের চারটি ফর্ম এবং ভার্বের তিনটি ফর্ম। এছাড়া আমরা ভার্বের আরো কিছু জানবো, অবশ্যই আরো আছে, তবে এই যে হোল্ড করতে বললো, তাহলে আমরা একটা একটা অন্য কিছু শিখি এখানে। এই যে ভার্বের আমরা প্রিন্সিপাল ভার্বের চারটি ফর্ম থাকে বললাম, এবং অক্সিলারি ভার্বের তিনটি বা দুটি বা একটি ফর্ম থাকে। তো আমি প্রিন্সিপাল ভার্বের কথাই বলছি। চারটি ফর্ম, আমরা একটা এক্সাম্পল দেখলাম, গো, ওয়েন্ট, গন, গোয়িং। গো, ওয়েন্ট, গন, গোয়িং। কিন্তু এখানে কি হচ্ছে, এই যে গো, V1 এ উচ্চারণটা জিও, গো। পাস্টে হয়ে যাচ্ছে ওয়েন্ট, WENT, চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার পার্টিসিপাল গন আরো চেঞ্জ হয়ে যাচ্ছে, আর গোয়িংটা আইএনজি যুক্ত হয়ে থাকছে, গোয়িংটা আইএনজি যুক্ত হয়ে থাকছে।
কিন্তু কিছু ভার্ব আছে, মানে ম্যাক্সিমাম ভার্ব, সেগুলো কি হয়, ভার্বের শেষে ইডি বা ডি যুক্ত হয়ে ভার্বের ফর্মগুলো চেঞ্জ হয়ে যায়। ইডি বা ডি যুক্ত হয়ে ভার্বের ফর্মগুলো চেঞ্জ হয়ে যায়। যেরকম লাভ, ভি1 লাভ, ভি2 কি হবে লাভড, ইডি ডি যুক্ত হয়ে গেল লাভড, ভি3 কি হচ্ছে লাভড, আর ভিআইএনজি কি হয়ে যাবে লাভিং, লাভিং। এই গেল, তাহলে ডি যুক্ত হয়ে ভার্বের ফর্মটা চেঞ্জ হয়ে গেল। তারপরে অন্য একটা এক্সাম্পল, যেরকম রিচ, REACH, রিচ, এর সঙ্গে আমরা ইডি যুক্ত করলেই ভি2 হয়ে যাবে রিচড, RECHED, রিচড। তারপরে আবার রিচড, REACHED, রিচড, ভি3 তো ইডি যুক্ত হলো, স্যার হয়ে ভি2 গেছে। তো ভি2 তো ইডি যুক্ত হলো, আর ভিআইএনজি কি হবে রিচিং, রিচিং, রিচিং। তাহলে রিচ, রিচড, রিচড, রিচিং, লাভ, লাভড, লাভড, লাভিং। কি হচ্ছে, ইডি বা ডি যুক্ত হয়ে ভার্বের ফর্মগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সো এই সমস্ত ভার্বকে যাদের সঙ্গে ইডি বা ডি যুক্ত হয়ে ভার্বের ফর্মগুলো চেঞ্জ হয়ে যায়, যে সমস্ত ভার্বের শেষে ইডি বা ডি যুক্ত হয়ে ভার্বের ফর্মগুলো চেঞ্জ হয়ে যায়, কি হয় প্লাস ডি অথবা ইডি চেঞ্জ হয়ে যায়, সেই সমস্ত ভার্বকে আমরা বলবো রেগুলার ভার্ব, রেগুলার ভার্ব। এই সমস্ত ভার্বকে বলবো রেগুলার ভার্ব। আর যে সমস্ত ভার্বের শেষে ইডি বা ডি যুক্ত হবে না, ভার্বটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, ফর্ম চেঞ্জ করতে গিয়ে ভার্বটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই সমস্ত ভার্বকে আমরা বলবো ইররেগুলার ভার্ব। যেরকম গো, ওয়েন্ট, গন, গোয়িং, কি হচ্ছে, বানানো চেঞ্জ হয়ে যাচ্ছে, উচ্চারণও চেঞ্জ হয়ে যাচ্ছে, বা অনেক সময় ইডি বা ডি যুক্তই হবে না, এমনি থেকে গেল, সেগুলোকে বলবো ইররেগুলার ভার্ব। তাহলে গো, ওয়েন্ট, গন, গোয়িং, এগুলো কি ইররেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব, ইররেগুলার। বোঝা গেল? অন্য একটা এক্সাম্পল, খুব সহজ এক্সাম্পল, সেট, 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 তিনটার একই ফর্ম, কোনো রকম চেঞ্জেস নেই, এটাও ইররেগুলার ভার্ব, এটাও ইররেগুলার ভার্ব। তো যে সমস্ত ভার্ব এরকম চেঞ্জ হয়ে যায় বা ইডি বা ডি যুক্ত হয় না শেষে এবং ভার্বের ফর্ম গুলো আলাদা আলাদা হয়, সেই সমস্ত ভার্বকে আমরা বলবো ইররেগুলার ভার্ব। ক্লিয়ার? আর রেগুলার ভার্ব বলবো যে সমস্ত ভার্বের শেষে ডি বা ইডি যুক্ত হয়ে ভার্বের ফর্ম গুলো চেঞ্জ হয়। ওকে, তো যাই হোক, 1 মিনিটে বোঝাতে গিয়ে আমি 2-3 মিনিট সময় নিয়ে নিলাম। তো এই ইররেগুলার বা রেগুলার ভার্বও কিন্তু আমাদের পড়তে হবে পরীক্ষায়। ইউজেস অফ ওয়ার্ডস, মানে ওই যে ফিলার্স থাকে না সিজিএল, সিএইচএসএল এ বা এমটিএস এ ফিলার্স বা ক্লোজ টেস্ট যে থাকে, সেইখানে সেগুলো জায়গাতে ভার্বের ফর্ম গুলো ব্যবহার করতে দেয়, মানে ওয়ার্ডস, অ্যাকচুয়ালি ওয়ার্ডস এর মধ্যে ভার্বও পড়ে। তো ভার্বের ফর্ম হিসেবে আমাদের চেক করে যে ভার্বের ফর্ম গুলো ঠিকঠাক ইউজ করতে পারছে কিনা ব্যাংকিং এর এক্সামে। এবার কি হয়, ডাব্লিউবিসিএস মানে আমাদের পিএসসি বোর্ড ফাঁকিবাজ, প্রশ্ন বানাতে চায় না, কোথাও থেকে কপি করে দিয়ে দেয়। তো এখন ওই ডাব্লিউবিসিএস যে পরীক্ষা হয়, স্ট্যান্ডার্ডটা ঠিকঠাক থাকে না, হয়তো সিজিএল এর প্রশ্ন তুলে দিয়ে দিল একটা, ব্যাংকের কোনো প্রশ্ন একটা তুলে দিয়ে দিল, বা অন্য কোনো ইউনিভার্সিটিতে এক্সাম হয়েছে সেখান থেকে কোনো একটা প্রশ্ন তুলে দিয়ে দিল, এরকম কপি কপি করে, পিএসসি কপি করে। সো তার জন্যই সবই আমাদের শিখে রাখতে হবে, সবই একদম এ টু জেড এভরিথিং গ্রামারের আমাদের জানতে হবে। তো ইররেগুলার ভার্ব গুলো আমাদের জেনে রাখতে হবে। আমি ইররেগুলার ভার্বের নোটস নোটস মনে হয় বানিয়েছিলাম, তো যাই হোক নোটস আমি পাঠিয়ে দেবো। ইররেগুলার ভার্বের কিছু ইররেগুলার ভার্বের লিস্ট আছে আমার কাছে, তো আমি সেটা পাঠিয়ে দেবো। সেই ইররেগুলার ভার্ব গুলো মিনিং সহ যদি পড়েন, অবশ্যই ভোকাবস স্ট্রং হবে, সঙ্গে গ্রামারের একটা পার্টও কভার হয়ে যাবে। ক্লিয়ার? তো যাই হোক,
আজকের ক্লাসের অংশ এটা ছিল না। যাই হোক, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব। এবার আমরা অক্সিলিয়ারি ভার্বকে দুই ভাগে ভাগ করব। অক্সিলিয়ারি ভার্বকে দুই ভাগে ভাগ করব। কি কি? প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব আর মোডাল অক্সিলিয়ারি ভার্ব। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব আর মোডাল অক্সিলিয়ারি ভার্ব। প্রাইমারি প্রাইমারি আর মোডালস। মোডাল প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব আর মোডাল অক্সিলিয়ারি ভার্ব। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব কাকে বলবো? যে সমস্ত ভার্বের দুটো অথবা তিনটি ফর্ম থাকবে সেই সমস্ত ভার্বকে আমরা বলবো প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। আর যে সমস্ত ভার্বের শুধুমাত্র একটি ফর্ম থাকবে, একটি, সেই সমস্ত ভার্বকে আমরা বলবো মোডাল। বোঝা গেল? প্রাইমারি অক্সিলিয়ারি কাকে বলছি? যে সমস্ত ভার্বের দুটো অথবা তিনটা ফর্ম থাকবে সেই সমস্ত ভার্বকে আমরা বলবো প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। মোডাল ভার্ব কাকে বলবো? মোডাল অক্সিলিয়ারি যে সমস্ত ভার্বের একটাই ফর্ম থাকবে সেই সমস্ত ভার্বকে আমরা বলবো মোডাল ভার্ব। ক্লিয়ার? এবার আমরা অনেকেই জানি, ছোটবেলা থেকে মুখস্থ করে এসেছি, পড়ে এসেছি যে মোডাল যেগুলো রয়েছে, মোডাল হচ্ছে শ্যাল, উইল, তারপরে উড, কুড, ক্যান, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে মোডাল। তো আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে শ্যালের পাস্ট ফর্ম শুড, উইলের পাস্ট ফর্ম উড, ক্যানের পাস্ট ফর্ম কুড। কিন্তু এগুলো নয়, পুরোপুরি ভুল। আমাদের এগুলো ভুল ধারণা বা ভুল কিছু শিখে এসেছি। যদি শিখে থাকি কোনো বইতে, তাহলে ভুল শিখে এসেছি ছোটবেলা থেকে। আমরা আজকে থেকে মনে রাখবো মোডালের একটাই ফর্ম হয়, কোন রকম পাস্ট ফর্ম হয় না বা প্রেজেন্ট ফর্ম হয় না। মোডালের একটাই ফর্ম হবে এবং যে সমস্ত ভার্বের একটাই ফর্ম থাকে সেই সমস্ত ভার্বকে আমরা বলবো মোডাল অক্সিলিয়ারি ভার্ব। কারো মধ্যে এখন যদি প্রশ্ন জেগে থাকে যে আমরা তো এরকম শিখে এসেছি, আপনি এখন হঠাৎ করে এরকম বলছেন, তাই বলে কি মেনে নেব? মানবো না, তাই না? তো আমি মোডাল এখনই পড়াবো ক্লাসে, তখন ক্লিয়ার হয়ে যাবে যে ফর্ম হয় কি হয় না, অন্য ফর্ম হয় কি হয় না, সেটা ক্লিয়ার হয়ে যাবে একটু পরেই। তো আমি এখন আর বলছি না, এবার চলে যাচ্ছি প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আমরা আবার দুই ভাগে ভাগ করব। প্রিন্সিপাল ভার্বকে কি করব? দুই ভাগে ভাগ করব। একটা হবে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, আর একটা হবে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলবো আর ট্রানজিটিভ ভার্ব কাকে বলবো? যে সমস্ত ভার্বের অবজেক্টের প্রয়োজন হয়, অর্থাৎ অবজেক্ট থাকে। শুধু অবজেক্ট থাকে বললে কি বলে, ডেফিনেশনটা ভুল হয়ে যাবে। ডেফিনেশনটা এরকম হবে, যে সমস্ত ভার্ব সেন্স ক্লিয়ার করার জন্য অবজেক্টের সহায়তা নেই। অর্থাৎ যে সমস্ত ভার্ব সেন্স ক্লিয়ার করার জন্য অবজেক্টের সাহায্য নেবে সেই ভার্বকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। দ্যাট মিনস অবজেক্ট ছাড়া সেন্স ক্লিয়ার করতে পারবে না। তো যে সমস্ত ভার্ব তার অবজেক্ট ছাড়া সেন্স ক্লিয়ার করতে পারবে না সেই সমস্ত ভার্বকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। বোঝা গেল? তাহলে ট্রানজিটিভ ভার্ব কি করবে? নিডস অবজেক্ট টু ক্লিয়ার
to clear its sense needs object to clear its sense অবজেক্টের প্রয়োজন হবে সেন্স ক্লিয়ার করার জন্য আর যদি অবজেক্টের প্রয়োজন না হয় অবজেক্ট ছাড়াই সেন্স ক্লিয়ার করতে পারছে ডেফিনেটলি দিস ভার্ব ইজ ইন্ট্রানজিটিভ ভার্ব তো এই ভার্ব কি কোনো অবজেক্টের প্রয়োজন নেই সেন্স ক্লিয়ার করার জন্য কোনো রকম অবজেক্টের প্রয়োজন হয় না তাহলে নো নিড no need any object to clear its sense সেই ভার্বগুলোকে আমরা কি বলবো ইন্ট্রানজিটিভ ভার্ব এবার এক্সাম্পল অবশ্যই লাগবে আমাদের তাই না সো ট্রানজিটিভ ভার্বের এক্সাম্পল হচ্ছে যেরকম যদি বলি আই প্লে কার্ড আমি তাস খেলি আই প্লে কার্ড আমি তাস খেলি কি খেলছি তাস খেলছি সো এখানে প্লেটা কি ট্রানজিটিভ ভার্ব কি খেলছি তাস খেলছি আই প্লে কার্ড সো সেন্সটা পুরোপুরি ক্লিয়ার করার জন্য কিন্তু একটা অবজেক্ট নিয়েছে সেটা কি কার্ড দ্যাটস ওয়াই দিস প্লে ভার্ব ইজ আ ট্রানজিটিভ ভার্ব এবার যদি বলি the children plays in the playground আচ্ছা একটু ভুল লিখলাম চিলড্রেন সিঙ্গুলার না প্লুরাল প্লুরাল তাহলে ভার্ব কি হবে আর হবে হুম তাহলে প্লে হবে প্লেজ আচ্ছা হবে না play হবে। মুখটা আগে খোলা প্রয়োজন না আপনি তো বকা দেবেন যে আগ না, করবো বকা দেব না আমি কান ধরে উঠবাস করে নেব আমার ভুল হচ্ছে না চিলড্রেন প্লে ইন দা প্লেগ্রাউন্ড বা ইন দা প্লেগ্রাউন্ড বাচ্চারা মাঠে খেলা করছে বাচ্চারা মাঠে কি করছে খেলা করছে প্লে মানে এখানে খেলা করা আর নিচের প্লে মানে খেলা কি খেলা কার্ড খেলা তাস খেলা মানে আমি তাস খেলি আমি খেলি চিলড্রেনরা খেলা করছে প্লে এখানে কোনো অবজেক্টের প্রয়োজন হয়নি সেন্স ক্লিয়ার করার জন্য ডেফিনেটলি দিস ভার্ব ইজ ইন্ট্রানজিটিভ ভার্ব তাহলে এখানে আমরা একটা জিনিস আর শিখলাম যে কিছু ভার্ব আছে যে ভার্বগুলো সেন্স ক্লিয়ার যে ভার্বগুলো সামটাইমস ট্রানজিটিভ সামটাইমস ইন্ট্রানজিটিভ কখনো ট্রানজিটিভ কখনো ইন্ট্রানজিটিভ এবার কিছু ভার্ব আছে যেগুলো ইন্ট্রানজিটিভ আমরা প্রয়োজন অর্থে সেই ভার্বগুলোকে ট্রানজিটিভও করে নিতে পারি রূপান্তর করে নিতে পারি কিন্তু সবসময় পারবো না কিছু শর্ত আছে রূপান্তর করার কিন্তু তাছাড়া কিছু ভার্ব রয়েছে যেগুলো ট্রানজিটিভও হয় ইনট্রানজিটিভও হয় তো একটা এক্সাম্পল প্লে দিয়েই আমি দেখালাম এবং কিছু ভার্ব আছে সবসময় ট্রানজিটিভই হয় ইনট্রানজিটিভ হয় না যেরকম আই টেল ইউ দ্য ট্রুথ আমি তোমাকে সত্য কথা বলছি বা বলি আমি তোমাকে সত্য কথাটি বলি তো এই যে টেল ভার্বটা অলওয়েজ কি ট্রানজিটিভ ভার্ব সবসময় অবজেক্টের প্রয়োজন থাকবে এবং ডিরেক্ট অবজেক্ট সো সবসময় অবজেক্ট নিয়ে বসবে টেল ভার্বটা সেই ভার্বকে আমরা বলবো ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব কি হবে বলার আই সে আমি বলি আই সে যদি বলতাম আই সেইড তাহলে আমি বললাম তো এই সে ভার্বটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব একে ট্রানজিটিভ করতে পারবো কি করব আই সে টু ইউ
আই সে টু ইউ, অর্থাৎ এই যে সে প্লাস টু, সে প্লাস টু, সে প্লাস টু দুটো যুক্ত হয়ে গেল টেল, এর মিনিংটা হয়ে গেল টেল। তাহলে টেল তো ট্রানজিটিভ ভার্ব, সঙ্গে একটা অবজেক্ট নেবে। তো ঠিক সেরকম সে প্লাস টু, সে টু কি নিয়েছে, একটা অবজেক্ট নিয়েছে ইউ। ইয়েস, টুক করে কেউ একজন স্যার বলে উঠেছিলেন, হ্যাঁ বলুন। স্যার, একটুখানি ওই চিলড্রেনের প্লেটে ওটা ওটা একটুখানি বলুন না, আমি ওইখানটা একটু ঝামেলা হয়েছে লিখতে গিয়ে আর ওই শুনতে গিয়ে। এখানটা ওটা একটুখানি কি লেখা আছে। ইন্ট্রানজিটিভ বলছিলেন, ওই চিলড্রেন প্লে ইন দা প্লে গ্রাউন্ড, ওই যেখানে ইন্ট্রানজিটিভ বলছিলেন ওই জায়গাটা একটুখানি বলুন না। হ্যাঁ, তো ওটার অবজেক্ট আছে, চিলড্রেন প্লে, ওখানে অবজেক্ট কোনো রয়েছে কি? ও আচ্ছা আচ্ছা, এবার মাথায় এসছে। ওকে, তাহলে সে প্লাস টু ইজ ইকাল টু টেল, সে ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব, কিন্তু সেটাকে আমরা কি করলাম, গ্রুপ ভার্ব হিসেবে ব্যবহার করে নিলাম, সে প্লাস টু ইজ ইকাল টু টেল। ওকে, সো আরো অনেক এক্সাম্পল আছে, সে যেরকম আমি মানে ট্রানজিটিভ ভার্ব তো প্রচুর আছে, আমি ওই সমস্ত কেসগুলো দেখাচ্ছি যেগুলো ইনট্রানজিটিভও হয় ট্রানজিটিভও হয়। তো যেরকম বার্ডস, বার্ডস ফ্লাই, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই, ফুল স্টপ। পাখিরা আকাশে ওড়ে। সো এখানে এই যে ফ্লাই ভার্বটা, কোনো অবজেক্ট আছে? নেই। কি ধরনের ভার্ব এটা তাহলে? ইনট্রানজিটিভ ভার্ব। এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এবার যদি বলি সৌমি ফ্লাইজ, আচ্ছা ফ্লাইজ না করে ইজ ফ্লাইং, ইজ ফ্লাইং আ কাইট, আ কাইট, সৌমি ইজ ফ্লাইং আ কাইট। তাহলে এইখানে এই যে ফ্লাই ভার্ব যেটা রয়েছে, সেটা কি হয়ে গেল, একটা অবজেক্ট নিয়েছে না, অর্থাৎ এই ফ্লাইট ভার্বটা কি, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ, ট্রানজিটিভ, আর এটা কি ছিল, ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার হয়েছে? তো যাই হোক, ইনট্রানজিটিভ ভার্বকে আমরা ট্রানজিটিভও করতে পারি। আমি আজকের ক্লাসে বলবো না, অন্য সময়, আজকে যদি সময় পাই তাহলে বলবো যে কিভাবে আমরা ট্রানজিটিভ ভার্বকে ইনট্রানজিটিভ করতে পারি, কিংবা যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা শিখবো। ওকে, কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা এখন ভার্বের উপরে কি কি পড়লাম একটু দেখে নিই। প্রথমত বললাম ভার্বের, ভার্বের তিনটি অবস্থা, ভার্বের তিনটি অবস্থা কি কি? বিইং, ডুইং, হ্যাভিং। বিইং, ডুইং, না, বিইং হ্যাভিং ডুইং বলেছি। বিইং হ্যাভিং ডুইং, তিনটি স্টেট, তিনটি অবস্থা, তিনটি রূপ, তিনটি রূপ, রূপের বাংলা রূপী, তিনটি রূপ অথবা চেহারা, তিনটি রূপ। মেয়েদের যেরকম অনেক রকম রূপ হয়, মেয়েরা কখনো স্ত্রী, কখনো বোন, কখনো ওয়াইফ, কখনো দিদি, কখনো মেয়ে, ওইরকম ভার্বের তিনটি অবস্থা, তিনটি চেহারা, তিনটি রূপ, বিইং হ্যাভিং ডুইং। এবার এই ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করলাম, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কাকে বলবো? যে ভার্ব মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে সেই ভার্বগুলোকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। যে ভার্বগুলো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে না সেই ভার্বগুলোকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। এবার এই ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করলাম, একটা হবে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব।
প্রিন্সিপাল ভার্ব কাকে বলবো? যে ভার্বের 4টি ফর্ম থাকবে সেই সমস্ত ভার্বকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব। আর যে সমস্ত ভার্বের 1টি অথবা 2টি অথবা 3টি ফর্ম থাকবে সেই সমস্ত ভার্বকে আমরা বলবো অক্সিলিয়ারি ভার্ব। এবার এই অক্সিলিয়ারি ভার্বকে আবার 2 ভাগে ভাগ করলাম, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব আর মোডাল অক্সিলিয়ারি ভার্ব। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব কাকে বলবো? যে সমস্ত ভার্বের 2টি অথবা 3টি ফর্ম থাকবে সেই সমস্ত ভার্বকে আমরা বলবো প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। এক্সাম্পল দেইনি, এখন দিয়ে দিই। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এটসেট্রা। মোডাল অক্সিলিয়ারি ভার্ব, যে ভার্বের শুধুমাত্র 1টি ফর্ম থাকবে সেই সমস্ত ভার্বকে আমরা বলবো মোডাল অক্সিলিয়ারি ভার্ব। এক্সাম্পল: শ্যাল, মে, ক্যান। এগুলো হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব। এবার এই প্রিন্সিপাল ভার্বকে আবার আমরা 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব নিডস অবজেক্ট আর নো অবজেক্ট হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এবার বলুন, এনি ডাউট, এনি কোয়েশ্চেন? নেই, ঠিক আছে। মডালস গুলো কত রকমের আছে? মানে স্যাল, মে, ক্যান, এরকম কতগুলো আছে মডালস? মানে প্রশ্ন কিন্তু ইররিলেভেন্ট হয়ে গেল। রিলেভেন্ট হয়ে গেল। আমি যেটুকু পড়ালাম এর মধ্যে কোনো ডাউট কিছু আছে? নেই, ঠিক আছে। এবার আমরা মোডাল পড়বো। মন দিয়ে মোডাল পড়বো। মোডালের একটাই ফর্ম বললাম। এবার তার পূর্বে মোডাল আমরা পড়বো কেন, মোডাল আমরা ইংরেজিতে ইউজ কেন করি, ব্যবহার কেন করি? আমাদের যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলো ব্যবহার করে আমরা মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি না, সবসময় পারি না প্রকাশ করতে। মনের কিছু আরো এক্সট্রা কিছু ভাব থাকে, কিছু চাহিদা থাকে বা আর কিছু থাকে, সেগুলো প্রকাশ পুরোপুরি ভাবে করার জন্য মোডালের ব্যবহার করে থাকি। মোডালের ব্যবহার করে হেল্প নিয়ে আমরা মনের ভাবকে ঠিকভাবে উপস্থাপন করতে পারি। তার জন্যই আমরা মোডাল ভার্বের ইউজ করি। এবার এই মোডাল ভার্ব শুধু মোডাল ভার্বের মাধ্যমে একটা স্ট্যান্ডার্ডিটি মেনটেন হয়। স্ট্যান্ডার্ডিটি মেনটেন অর্থাৎ মানে মনের যে ফিলিংস গুলো হয় স্ট্রং ভাবে প্রকাশ করা যায়, এবং সাথে উইথ রেসপেক্ট। মানে ইংরেজি ভাষা এমন একটা ভাষা যেখানে ভদ্রতা বজায় থাকে। তো এই ভদ্রতা বজায় রাখার জন্য আমরা মোডাল ব্যবহার করি। বোঝা গেছে? যাই হোক, এটা তো কেন মোডাল ব্যবহার করি সেটা বললাম, যেটা পরীক্ষায় আসবে না। তো মোডাল সম্পর্কে আমরা পড়বো যাতে পরীক্ষায় ঠিকঠাক মোডাল ব্যবহার করতে পারি, মোডাল থেকে এরর কারেকশন করতে পারি। তাছাড়াও আমরা যে আমাদের ডেইলি লাইফে যে আমরা ইংলিশ ইউজ করব তাতে ঠিকঠাক মোডাল ইউজ করে প্রপার ভাবে আমরা ইংলিশগুলো যাতে ব্যবহার করতে পারি। আমাদের ডেসক্রিপটিভ পেপারে যে লিখবো তখন যাতে আমরা মোডালের প্রপার ইউজ করতে পারি, তার জন্য মোডাল আমরা পড়বো। ওকে, সো মোডালের আগে বৈশিষ্ট্য আমরা পড়বো কয়েকটা। মোডাল এর কয়েকটা বৈশিষ্ট্য আগে পড়ি। এই বৈশিষ্ট্য কিন্তু সবাইকে ঠোঁটস্থ রাখতে হবে। কি?
প্রথম বৈশিষ্ট্য কি হতে পারে? মোডালের প্রথম একটাই বৈশিষ্ট্য ফর্ম হয়, হবে মোডালের একটাই form। মোডালের একটাই ফর্ম। দ্বিতীয় বৈশিষ্ট্য মোডালের, প্রথমত মোডালের একটাই ফর্ম, অনলি ওয়ান ফর্ম। অন ফর্ম, ফর্মটা বড় করে লিখলাম যাতে মনে থাকে। অনলি ওয়ান ফর্ম, এটা মানে মেইন ফিচার, মোডালের একটাই ফর্ম হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য, টু বসে না মোডালের পরে। মোডালের পরে আফটার মোডালস টু বসবে না, টু বসবে না। তৃতীয় বৈশিষ্ট্য, সাবজেক্টের উপর কোনো ইম্প্যাক্ট ফেলে না। আফটার মোডাল ভার্বের অলওয়েজ, মোডালের পরে অলওয়েজ ভার্ব বসবে, মানে প্রিন্সিপাল ভার্ব বসবে, যার V1 ফর্ম বসবে। V1, অলওয়েজ V1। তাহলে অলওয়েজ, মোডালের পরে অলওয়েজ V1 ফর্ম বসে। নেক্সট হচ্ছে সাবজেক্ট নো ইম্প্যাক্ট অন মোডাল। নো ইম্প্যাক্ট, সাবজেক্ট মোডালের উপরে কোনো প্রভাব ফেলতে পারে না। সাবজেক্ট মোডালের উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে modals do not denote the tense. Modal do not denote the tense। এই 5টা বৈশিষ্ট্য, এই 5টা বৈশিষ্ট্য যে ভার্বের থাকবে সেই ভার্বকে আমরা বলবো মোডাল ভার্ব। যে ভার্বের এই 5টা বৈশিষ্ট্য থাকবে, মোডালের একটাই ফর্ম হবে, মোডালের পরে টু বসবে না, মোডালের পরে অলওয়েজ V1 বসবে, মোডাল সাবজেক্টের উপরে সাবজেক্ট মোডালের উপরে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবে না, আর মোডাল টেন্স ডিনোট করবে না। এই 5টা বৈশিষ্ট্য যে ভার্বের থাকবে সেই ভার্বকেই আমরা বলবো মোডাল অক্সিলিয়ারি ভার্ব। মোডাল অক্সিলিয়ারি হতে গেলে অবশ্যই একটা ফর্ম হতে হবে। তো যাই হোক, এটা তো আমরা পড়লাম যে মোডালের একটাই ফর্ম হয়, মোডালের পরে কখনো টু বসবে না, মোডাল এর পরে অলওয়েজ V1 বসে। অলওয়েজ V1 মানে ভার্ব বসবেই মোডালের পরে, এবং ভার্বের কোন ফর্ম বসবে? V1 ফর্মই বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম বসবে। 4 নম্বর কি, সাবজেক্ট কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে না। এইটা বোঝা যাচ্ছে না, তাই না? এইটা আর প্রথমটা তো আমি বোঝাবো বললাম, এইটা বোঝা যাচ্ছে না যে সাবজেক্ট ইম্প্যাক্ট ফেলতে পারছে না মানে কি, সাবজেক্ট মোডালের উপরে ইম্প্যাক্ট ফেলতে পারবে না, এর অর্থ কি? আমরা নরমালি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের পরে এস বাই এস যুক্ত করি, তাই না? ভার্বের পরে এস বাই এস যুক্ত করি। অথবা সাবজেক্ট যদি প্লুরাল হয়ে যায়, প্লুরাল সাবজেক্ট হলে ভার্ব কি বসে? প্লুরাল ভার্ব বসবে, মানে আর, হ্যাভ, এটসেট্রা বসে, তাই না? বা ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয় না। আর যদি সিঙ্গুলার ভার্ব হয় তাহলে, সিঙ্গুলার ভার্ব হলে কি বসবে? যে ইজ, ওয়াজ, হ্যাজ, বা এস বা ইএস যুক্ত হয়, এস বা ইএস যুক্ত হয় ভার্বের সাথে। তো এই যে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে এস বা ইএস যুক্ত হয়ে যাচ্ছে বা ভার্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সাবজেক্ট যাই হোক না কেন, মোডাল যেটা আমরা ব্যবহার করব সেটাই, চেঞ্জেস হবে না। ক্লিয়ার?
মোডাল কখনো চেঞ্জ হবে না। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা শিখেছি যে আয়ের পরে কি বসে যেন, শ্যাল বসে, আর হি এর পরে উইল বসে, এরকম কি শিখেছি? আয়ের পরে শ্যাল বসে, হি এর পরে উইল বসে, এরকম। সেগুলো ভুলে যেতে হবে। ওগুলো পুরাতন যুগে ছিল, এখন বর্তমান যুগে নেই। তো আই এবং উই এর পরে শ্যাল যে আমরা বসাই, এর বাকি ক্ষেত্রে উইল বসাই, এগুলো ছোটবেলায় শিখেছিলাম এবং এখন বর্তমানে শেখায়ও না আর শিখিও না। আমরা বর্তমানে এর ইউজেস ওরকম ভাবে নেই। সাবজেক্ট যাই হোক না কেন, শ্যালও বসতে পারে, উইলও বসতে পারে, কোনো রকম সমস্যা নেই। 5 নাম্বার যেটা পয়েন্ট রয়েছে, মোডাল ডু নট ডিনোট দ্য টেন্স। এই পয়েন্টটা অ্যাপ্লিকেবল কেন? কারণ হচ্ছে মোডালের যখন আমরা বলছি একটাই ফর্ম, তো মোডাল টেন্স ডিনোট কি করে করবে? টেন্স ডিনোট করতে পারবে না। তো এই যে 5 নাম্বার রুলসটা অ্যাকচুয়ালি 1 নাম্বারের সঙ্গে মার্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু তা সত্ত্বেও আমি আলাদা করে এইখানে দেখাচ্ছি, এবং আমরা এক্ষুনি মডেল পড়বো, তখন একটু বুঝতে গিয়ে এটাও ক্ল্যারিফাই হয়ে যাবে ভালোভাবে। ওকে, তাহলে আমরা শুরু করি। মোডাল, কতগুলো মোডাল আছে? সবগুলো মোডাল আজকেই পড়বো আমরা। প্রথম মোডাল হচ্ছে শ্যাল আর উইল। 1 নাম্বার মোডাল হচ্ছে শ্যাল আর উইল, দুটোর ব্যবহার একই, মিনিং একই, শ্যাল আর উইল। নোট সবার কাছে আছে, নোট ডাউন করতে হবে না, বুঝুন খালি। শ্যাল এবং উইল, শ্যাল এবং উইল আমরা ব্যবহার করব বলার ক্ষেত্রে, কোনো কিছু বলা, ইনফর্ম করা, টু ইনফর্ম, কোনো কিছু বলার জন্য শ্যাল বা উইল আমরা ব্যবহার করে থাকি। নোটসে লেখা আছে আস্কিং। আস্কিং, আস্ক মানে আমরা জানি জিজ্ঞাসা করা, তাই না? কিন্তু ভুল জানি। আস্ক মানে হচ্ছে বলা। আস্ক মানে বলা, জিজ্ঞাসা করা নয়, বলা। জিজ্ঞাসা করার জন্য যে ইংরেজি শব্দটা ব্যবহার করি, সেইটাকে, সেখানে আমরা আস্ক ব্যবহার করি। আস্ক মানে বলা নয়, জিজ্ঞাসা করা নয়, বলা। এবার জিজ্ঞাসা করা, সে জিজ্ঞাসা করলো, এটার জন্য যদি আমরা কোনো ভার্ব ব্যবহার করি, এই জিজ্ঞাসা করার জন্য জিজ্ঞাসার ইংরেজিটা আমরা আস্ক লিখি, এরকম ব্যবহার করি ওখানে। কিন্তু আস্ক মানে জিজ্ঞাসা করা নয়, আস্ক মানে বলা। জিজ্ঞাসা করার জন্য তো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করব, তাই না? তো যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে হি asked me to go there, to go there. See, he asked me to go there. সে আমাকে সেখানে যেতে বলল। এটার বাংলা হচ্ছে সে আমাকে সেখানে যেতে বলল, যেতে বলল। বোঝা গেছে? তো আস্ক মানে বলা। যাই হোক, এটা নিয়ে গল্প নেই, গল্প হচ্ছে শ্যাল এবং উইল নিয়ে। শ্যাল এবং উইল আমরা ব্যবহার করব কোনো কিছু ইনফর্ম, অর্থাৎ বলার জন্য, ইনফর্ম করা বা বলার জন্য আমরা শ্যাল এবং উইল ব্যবহার করে থাকি, জাস্ট সিম্পলি। সো ডেফিনেটলি ফিউচারের, বর্তমানের নয়, ফিউচারের কোনো কিছু বলার জন্য আমরা শ্যাল এবং উইল ব্যবহার করব। এক্সাম্পল, আই will kill you. I will kill you. তাহলে সবাই কভার হয়ে গেল। আমি আপনাকে মেরে ফেলবো, আমি আপনাকে মেরে ফেলবো। সীতা shall perform in the wedding ceremony. বিবাহ অনুষ্ঠানে সীতা পারফর্ম করবে। কি পারফর্ম করবে বলছি না, পারফর্ম করবে। সো সিম্পলি আমরা বলার জন্য শ্যাল এবং উইলের ব্যবহার করে থাকি, এইটুকুই, এর থেকে বেশি জানতে হবে না। নেক্সট,
এবার চলে আসছি উড। 2 নাম্বার মডাল হচ্ছে উড। উডের ব্যবহার আমরা কোথায় করব? অনেক অনেক বড় টপিক এটা উডটা। উডের ব্যবহার আমরা 3 জায়গায় করব। একটা হচ্ছে মানে 3 ভাবে, 3 জায়গায় অর্থাৎ 3 রকম ভাবে। প্রথমটা হচ্ছে asking in past, asking in past। অতীতের কিছু বলার জন্য আমরা উড ব্যবহার করব। অতীতের কিছু বলার জন্য উড ব্যবহার করব। দ্বিতীয় হচ্ছে রিকোয়েস্ট করার জন্য আমরা উড ব্যবহার করব, রিকোয়েস্ট। তৃতীয় হচ্ছে ইনডিরেক্ট স্পিচে, ইনডিরেক্ট স্পিচে আমরা উড ব্যবহার করব। ইনডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ মানে আস্কিং ইন পাস্টই হয়ে গেল অ্যাকচুয়ালি, ওই আস্কিং ইন পাস্টের মধ্যে ওটা চলে যাবে। তো যাই হোক, আস্কিং ইন পাস্ট অতীতের কোনো কিছু বলার জন্য আমরা উডের ব্যবহার করে থাকব। আর রিকোয়েস্ট করার জন্য উড ব্যবহার করব, আর ইনডিরেক্ট স্পিচও উড ব্যবহার করব। আমরা নরমালি রিকোয়েস্ট করার জন্য কি ব্যবহার করে থাকি? ক্যান। এই ক্যানের অর্থ কিন্তু রিকোয়েস্ট করা নয়। রিকোয়েস্ট করার জন্য আমরা ব্যবহার করি তো ভুল করি। ক্যান অ্যাবিলিটি অর্থে ব্যবহার করা হয়, অ্যাবিলিটি বোঝানোর জন্য। মানে অ্যাবিলিটির বাংলা কি জানো? সক্ষমতা, সামর্থ্য। সক্ষমতা, সক্ষমতা। তার জন্য আমরা ক্যান ব্যবহার করে থাকি, নট রিকোয়েস্ট। কাউকে যদি ক্যান দিয়ে রিকোয়েস্ট করি না, সেটা ভুল হয়ে যায়। তার ক্ষমতা, অ্যাবিলিটি অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করে থাকি। আমরা রিকোয়েস্ট করব উড দিয়ে বা কুড দিয়ে। কুড, কুড এবং উড। কুডটা আমরা পরে শিখছি, আগে উড। রিকোয়েস্ট, নর্মাল যদি রিকোয়েস্ট হয়, নর্মাল রিকোয়েস্ট মানে সিম্পলি রিকোয়েস্ট করছি, তখন আমরা উড ব্যবহার করে রিকোয়েস্ট করব। এক্সাম্পল, would you tell me the answer? would you tell me the answer? আপনি আমাকে অ্যানসারটি বলবেন? আপনি আমাকে অ্যানসারটি বলবেন? এটা একটা রিকোয়েস্ট, নরমালি রিকোয়েস্ট করলাম। তাহলে রিকোয়েস্ট, নরমাল রিকোয়েস্ট উড দিয়ে আমরা করব, যে আপনি আমাকে অ্যানসার বলবেন, উত্তরটি বলবেন। would you give me a cold glass of water? cold glass of water. would you give me a cold glass of water? আপনি আমাকে একটি জলের ঠান্ডা গ্লাস দেবেন? তো এগুলো হচ্ছে রিকোয়েস্ট। এবার রিকোয়েস্টের মধ্যে কিছু ভুল আছে, খুঁজে বের করুন তো। পরের যে সেন্টেন্স লিখলাম, এতক্ষণে তো টনক নেড়ে যাওয়ার কথা ছিল। কোল্ড গ্লাস হবে না স্যার, গ্লাস অফ ওয়াটার। a glass of cold water, not cold glass of water. কোল্ড মানে ঠান্ডা জলের গ্লাস, জলের ঠান্ডা গ্লাস নয়। তাহলে গ্লাসটাকে আগে ফ্রিজে ভরে রাখতে হবে খালি, তারপরে গ্লাসটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে জল ভরে দিয়ে দেবে। তাহলে সেটা ভুল ছিল। কি হবে? কোল্ড ওয়াটারের মানে এক গ্লাস জল, যেটা জলটা ঠান্ডা থাকবে। তো উড ইউ গিভ মি কোথায়? গিভ মি আ গ্লাস অফ কোল্ড ওয়াটার, এটা একটা রিকোয়েস্ট। তাহলে রিকোয়েস্ট করার জন্য আমরা উড ব্যবহার করব। নর্মাল রিকোয়েস্ট, সিম্পল রিকোয়েস্ট, নর্মাল বা সিম্পল রিকোয়েস্ট।
সিম্পল। আস্কিং ইন পাস্ট, উডের যে ব্যবহার করব আমরা বললাম যে আস্কিং ইন পাস্ট, এইটা কখন ব্যবহার করব? নর্মালি তো অতীতের কিছু বলার জন্য নর্মালি আমরা পাস্ট ইনডেফিনিট ব্যবহার করি, তাই না? পাস্ট ইনডেফিনিট যদি বলে গতকাল বৃষ্টি হয়েছিল, তাহলে ইট ওয়াজ রেইনড, সরি, ইট রেইনড, ইট রেইনড ইয়েস্টারডে, ইট রেইনড ইয়েস্টারডে, গতকাল বৃষ্টি হয়েছিল। তাহলে এটা তো অতীতের কিছু বললাম, তাই না? তাহলে এখানে কি উডের ব্যবহার করব না? তাহলে কখন করব? যদি কোনো একটা হ্যাবিট যেটা ইররেগুলার হয়, যদি কোনো একটা হ্যাবিট যেটা ইররেগুলার, তাহলে ইররেগুলার হ্যাবিটের ক্ষেত্রে আমরা উড ব্যবহার করব। ইররেগুলার হ্যাবিট, ইররেগুলার যেটা রেগুলার নয়, প্রতিনিয়ত হয় না, হতো না, অতীতে কোনো কাজ কোনো ঘটনা প্রতিনিয়ত ঘটতো না, মাঝে সাঝে ঘটতো, ইররেগুলার, সেই ক্ষেত্রে আমরা উডের ব্যবহার করব। এক্সাম্পল, I would catch fishes. I would catch fishes in 1998. In 1998, 1998 সালে মাঝে সাঝে আমি মাছ ধরতাম, মাঝে সাঝে আমি মাছ ধরতাম। তাহলে এই যে মাঝে সাঝে মানে রেগুলার নয়, তো যদি কোনো আমরা এরকম ট্রান্সলেশন পাই যে মাঝে মধ্যে আমি স্কুলে যেতাম, মাঝে মধ্যে আমি স্কুলে যেতাম, তাহলে এটার ইংরেজি কি হবে? আই উড গো টু স্কুল, আই উড গো টু স্কুল, আমি মাঝে সাঝে স্কুলে যেতাম। ক্লিয়ার? মাঝে সাঝের জন্য সামটাইমস ব্যবহার করার প্রয়োজন নেই যখন উড ব্যবহার করব। ওকে, এবার প্রশ্ন হচ্ছে স্যার যদি রেগুলার হ্যাবিট হয় তাহলে কি ব্যবহার করব? ইররেগুলার হ্যাবিট হলে তো আমরা উড ব্যবহার করে নিলাম, তাহলে রেগুলার হ্যাবিটের ক্ষেত্রে আমরা Used to. রেগুলার হ্যাবিটের ক্ষেত্রে ব্যবহার করব ইউজড, ইউজড টু। রেগুলার হ্যাবিট কখনকার? পাস্টের, পাস্টের রেগুলার হ্যাবিট হলে আমরা ইউজ টু ব্যবহার করব। তাহলে যদি বলি আই ইউজড টু ক্যাচ ফিশেস ইন মাই চাইল্ডহুড, চাইল্ডহুড, তাহলে বাল্যকালে আমি মাছ ধরতাম, বাল্যকালে প্রতিনিয়ত আমি মাছ ধরতাম, রেগুলার। So I used to catch fishes in my childhood. ওকে, তাহলে রেগুলার হ্যাবিট হলে ইউজড টু, রেগুলার হ্যাবিট হলে ইউজ টু ব্যবহার করব, ইররেগুলার হ্যাবিট হলে উড ব্যবহার করব, ইররেগুলার হ্যাবিট হলে। ক্লিয়ার হয়েছে? আর ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করব, তখন প্রেজেন্ট থাকলে সেটাকে পাস্ট করে দিই অ্যাকচুয়ালি, বা ফিউচার থাকলে সেটাকে পাস্ট করে লিখতে হবে। মানে যদি আমাদের রিপোর্টিং ভার্ব যেটা থাকবে সেটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে ডিরেক্ট স্পিচের যে টেন্সটা থাকে সেইটা কি হয়? এক ধাপ পিছিয়ে যায়, এক ধাপ পিছিয়ে যায়, টাইমটা পিছিয়ে যাবে। সো সেই ক্ষেত্রে যদি ডিরেক্ট স্পিচ উইল বা শ্যাল দিয়ে কিছু লেখা থাকে, সেই ক্ষেত্রে আমরা ইনডিরেক্ট স্পিচে কি করব?
উডের ব্যবহার করব। ওকে, উড। তো এটা আমরা যখন ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ শিখবো তখন এই প্র্যাকটিসটা করব। ক্লিয়ার? এছাড়াও উডের আর একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুড, এই সাবজাংটিভ মুডটা কি? সাবজাংটিভ মুড জানা আছে উদিতা? উদিতা কিংবা নাসিমা জানা আছে হোয়াট ইজ সাবজাংটিভ মুড? না, জানি না। জানা আছে, জানো। এই ফর্মটা হয়তো জানি না, নামটা না, প্রথমবার শুনছি। নাসিমা? হ্যাঁ স্যার বলুন। বললাম তো, উত্তরটা আমি জানতে চাইছি। সাবজাংটিভ মুড জানা আছে? হোয়াট ইজ সাবজাংটিভ মুড? মানে যেগুলো কোনো উইশ বোঝায়, মানে যেগুলো মানে একটু আমরা যখন আনরিয়েল, যেগুলো মানে যেগুলো ইমাজিনে কোনো ঢুকে যাই, ফ্যাকচুয়াল হয় না ব্যাপারগুলো। ফ্যাকচুয়াল নয়, এক্স্যাক্টলি, ইমাজিন করতে যখন শুরু করি, যেটা আনরিয়াল, ভাবনায় বিভোর যখন হয়ে যায়, ভাবনায় বিভোর হয়ে কিছু কথা বলে থাকি পাগলের মতো, সেইগুলো হচ্ছে সাবজাংটিভ মুড। অর্থাৎ যদি আমি এখন না, আমি বলতেই যদি পারি, পাখি হতাম এরকম, আমি আমি যদি পাখি হতাম, আমি যদি তুমি হতাম, ডানা আমি মেলে উড়ে যদি যেতাম। গাছ হতাম, হুম, আমি যদি গাছ হতাম, আমি যদি মেয়ে হতাম, অনেকে আমাদের বাড়িতে আমার দিদি বলে যে আমি যদি ছেলে হতাম তো দেখাতাম সব কাজ করে কেমন করে করতে হয়, এরকম। হুম, তো এই যে হতাম, আমি যদি ধনী হতাম, আমার যদি টাকা থাকতো, তাহলে দু ধরনের হচ্ছে। আমি একটু এটা নোট ডাউন করব, এই জিনিসটা অ্যাকচুয়ালি নোটসে অ্যাড করতে হবে, মানে আমি ভুলে যাই, পড়ানোর সময় মনে থাকে যে কিছু এক্সট্রা কিছু পড়াচ্ছি, পরে ভুলে যাই, মনে করতে পারি না। সাবজাংটিভ মুড, ওকে। সো সাবজাংটিভ মুড কি বলছি? যদি পাখি হতাম, এই হতাম, ওই হতাম, তো হতাম, হওয়া, করা, থাকা, তিনটা ফর্ম ভার্বের না, তিনটা ফর্ম। তো হওয়া থাকার জন্য আমরা ব্যবহার করব, হওয়ার জন্য ব্যবহার করব ওয়ার। ওয়ার, সো ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম তাহলে কিছু একটা করে দেখাতাম। তারপর এটা হয়ে গেল হওয়া। থাকার কি? ইফ আই হ্যাভ মানি, আমার 2 কোটি টাকা যদি থাকতো, ইফ আই হ্যাভ মানি, তাহলে আমি একটা জায়গা কিনতাম। তার মানে নেই টাকা আমার কাছে। যখন, সরি, ইফ আই হ্যাভ মানি নয়, এক্সট্রিমলি সরি, এটা যেহেতু সাবজাংটিভ মুড, ইফ আই হ্যাড মানি হবে, মানে হ্যাড। হওয়ার ক্ষেত্রে হ্যাড, থাকার ক্ষেত্রে ওয়ার। সাবজাংটিভ মুডে নোট ডাউন করে রাখতে পারেন, হওয়ার ক্ষেত্রে ওয়ার, থাকার ক্ষেত্রে হ্যাড ব্যবহার করব। ইফ আই ওয়ার ইউ, মানে হওয়ার ক্ষেত্রে ওয়ার, থাকার ক্ষেত্রে হ্যাড। এবার করা, যদি কোনো কিছু করা, যেটা ভাবনায় চলে গেলাম, ভাবনাতে পড়ে গেলাম যে কোনো কিছু যদি করা হতো, এরকম যদি কোনো কিছু করা হতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা উড ব্যবহার করব। তাহলে আই উড ডু ইট, আমি এটা করতাম, আমি এটা করতাম, মানে একটা ভাবনা টাইপের বোঝাচ্ছে, আমি এটা করতাম। তার মানে করিনি, অবাস্তব কিছু বলছি, যেটা রিয়েল নয়, ইমাজিনারি, সেই ক্ষেত্রে আমরা উড ব্যবহার করব। আমরা যখন ট্রান্সলেশন করব ডব্লিউবিসিএস এর জন্য, ডেসক্রিপটিভ ক্লাস যখন শুরু হবে, তখন প্রচুর এক্সাম্পল পাবো যেখানে উড এর ব্যবহার করতে হবে। যেরকম একটা ট্রান্সলেশনে আছে যে
কেউ একজন কল্পনা করছে যে আমার ধন সম্পত্তি কেউ চুরি করে নিয়ে যেতে পারে, আমার ধন সম্পত্তি কেউ চুরি করে নিয়ে চলে যেতে পারে। এখানে পারা অর্থ মানে ক্যান নয়, মানে ও ভাবনায় বিভোর হয়েছে যে চুরি করে নিয়ে চলে যেতে পারে। তাহলে সেটার জন্য আমরা সেখানে ইংরেজিটা কি লিখবো? সামওয়ান সামওয়ান উড স্টিল মাই ওয়েলথ। সামওয়ান উড স্টিল মাই ওয়েলথ। ফুল স্টপটা দেওয়ার জায়গা আছে, দিয়ে দিই। হ্যাঁ, তাহলে কেউ আমার ধন সম্পত্তি চুরি করে নিতে পারে, মানে অতীতের কোনো ভাবনা। অতীতের ভাবনা, প্রেজেন্টের ভাবনার ক্ষেত্রেও আমরা উডটা ব্যবহার করব, মানে সাবজাংটিভ মুডে চলে যাচ্ছে, এটা ভাবনায় বিভোর হয়ে যাচ্ছে, তাহলে উডের ব্যবহার করব। ক্লিয়ার? এই যে উডের যে ব্যবহার আমরা শিখলাম, আস্কিং ইন পাস্ট ইররেগুলার হ্যাবিটে, রেগুলার হ্যাবিটের জন্য ইউজ টু, রিকোয়েস্ট করার জন্য উড ব্যবহার করব, সাবজাংটিভ মুড ডুইং ভার্বের ক্ষেত্রে আমরা উড ব্যবহার করব। এতটুকু আমরা শিখলাম। ক্লিয়ার? কোনো ডাউট, কোনো প্রশ্ন নেই? নেক্সট 3 নম্বর, ক্যান। ক্যানের ব্যবহার, ক্যানের ব্যবহার একটু আগেই বলে দিয়েছি, অ্যাবিলিটি। অ্যাবিলিটি অ্যাবিলিটি বোঝানোর ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। আই ক্যান, I can obliged সৌমি দত্ত to kneel down, kneel down, মানে আমি সৌমি দত্তকে নীল ডাউন হতে বাধ্য করব, মানে করতে পারি। I can oblige সৌমি দত্ত to kneel down, আমি সৌমি দত্তকে নীল ডাউন হতে বাধ্য করতে পারি। এই যে আমার অ্যাবিলিটি, আমার অ্যাবিলিটি আছে, তাই না? সৌমি দত্ত আছে তো? হ্যাঁ, 100%। 100%। আমি যদি একটা পাপড় বা পান বিক্রেতা হতাম তাহলে তো থাকতো না, না? তার মানে মানুষকে সিচুয়েশন বাধ্য করে যে কোনো কাজ করতে, পরিস্থিতি। এখন আমার আর সৌমি দত্তের এমন পরিস্থিতি যে আমি সৌমি দত্তকে কান ধরে উঠবস করতে বললে করবে, যদি বলি নীল ডাউন হতে তাহলে হবে। তার মানে আমার অ্যাবিলিটিটা আছে এখন। আই ক্যান অবলাইজড, আমি তাকে বাধ্য করতে পারি। আই ক্যান সলভ this solution in a minute, মিনিটের মধ্যে আমি এই সলিউশনটা সলভ করে দিতে পারি, সমাধান করে দিতে পারি, সমস্যাটার সমাধান করে দিতে পারি মিনিটের মধ্যে, আমার অ্যাবিলিটি রয়েছে। যদি বলি ক্যান ইউ গিভ মি ইয়োর পেন, তাহলে এটা কি রিকোয়েস্ট হলো? ক্যান ইউ গিভ মি ইয়োর পেন, প্লিজ, আর কিছু যদি যুক্ত করে দিই তবুও এটা রিকোয়েস্ট হলো না। রিকোয়েস্ট করার জন্য আমরা ব্যবহার করব উড আর কুড। উড ব্যবহার করব নর্মাল রিকোয়েস্টের ক্ষেত্রে, আর কুড ব্যবহার করব পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে। আর এটা কি ক্যান দিয়ে বললাম মানে অ্যাবিলিটি জিজ্ঞেস করলাম,
যে আপনি আপনার পেনটা আমাকে দিতে পারবেন? ক্ষমতা আছে দেওয়ার? যদি দিতে পারেন তাহলে ইয়েস বা নো তে উত্তর দেবে, যে ইয়েস বা নো, ইয়েস বা নো। না দিতে পারলে নো, দিতে পারলে ইয়েস। কিন্তু দেবে না কেন? কারণ রিকোয়েস্ট করা হয়নি, শুধু অ্যাবিলিটি জিজ্ঞেস করা হয়েছে। যদি বলি ক্যান ইউ রিড বেঙ্গলি, বেঙ্গালি, আপনি বেঙ্গালি পড়তে পারেন? তার মানে কি পড়তে বললাম? না তো, পড়তে বলিনি, পড়তে পারেন কিনা জিজ্ঞেস করছি। বোঝা গেছে? তো ক্যান দিয়ে আমরা অ্যাবিলিটি বলি বা অ্যাবিলিটির কথা বলি। নেক্সট, এবার চলে যাব আমরা কুড। 4 নাম্বার হচ্ছে কুড। কুড কুডের ব্যবহার করব আমরা ওই দুটো জায়গায়, দুটো নয় অ্যাকচুয়ালি তিনটা। অ্যাবিলিটি ইন পাস্ট, অ্যাবিলিটি ইন পাস্ট, অতি বর্তমানের অ্যাবিলিটি বা ভবিষ্যতের অ্যাবিলিটির জন্য আমরা ক্যান ব্যবহার করলাম। বর্তমানের অ্যাবিলিটি বা ভবিষ্যতের অ্যাবিলিটির জন্য ক্যান ব্যবহার করলাম, আর অতীতের অ্যাবিলিটির জন্য আমরা কুড ব্যবহার করব। যেরকম এক্সাম্পল, আই কুড রাইট হিন্দি, আই কুড রাইট হিন্দি, ফুল স্টপ। আই কুড রাইট হিন্দি, আমি হিন্দি লিখতে পারতাম। কিছু ভুল হয়েছে কি সেন্টেন্সে? সামিনা, ভুল পাওয়া যাচ্ছে? স্যার প্রিন্সিপাল ভার্ব V2 তে V2 কেন হবে হিরোপ? পাস্ট যেহেতু স্যার। আমরা একটু আগে 5টা পয়েন্ট শিখলাম না, কি কি মোডালের? একটি মাত্র ফর্ম থাকে, হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে সাবজেক্টের উপর কোনো ইম্প্যাক্ট ফেলে না, দ্বিতীয় হলো, তৃতীয়, টেন্স ডিনোট করে না। চতুর্থ, তো এইটাতেই গন্ডগোল, প্রিন্সিপাল ভার্বটা V1 এ থাকে। ভুল কোথাও আছে কি? নেই, নেই। ওটা রাইটই হবে। তাহলে ফুল স্টপ, তাই না? সবটিকে কান ধরে উঠবাস করাবো 50 বার করে, ভুল নেই। আমরা এর আগের দিন সেন্টেন্সের ফিচার্স পড়েছি। কয়টা ফিচার্স পড়েছিলাম? যে ফুল স্টপ দিতে হবে শেষে, শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে, তারপরে কি বলেছিলাম? প্রপার নাউনটা ক্যাপিটালে হবে। তো এখানে হিন্দিটা প্রপার ক্যাপিটালে নাউন হবে, নেই। এইচটা হ্যাঁ, ক্যাপিটালে হবে। হিন্দি। চোখে সবগুলো সর্ষের ফুল দেখছে, সব কটা। এইচ ক্যাপিটাল হবে। আই কুড রাইট হিন্দি, মানে আমি হিন্দি ভাষা লিখতে পারতাম। আর ওটা যদি হতো তার মানে এই হিন্দি এরকম করে, যে হিন্দি এই 4টে ওয়ার্ড, এটা আমি লিখতে পারতাম, এরকম হয়ে গেল মিনিং। আপনি তো হিন্দি ভাষায় লিখতে পারেন, এটাই তো বলছে। হ্যাঁ, তার জন্য তো এইচটা ক্যাপিটাল হবে। হ্যাঁ, সেটাই তো বললাম। সেটাই বললেন কখন? 2 ঘন্টা পর। কি করব? আপনি বলবেন যে অতিরিক্ত বকি, তখন আপনি এরকম বলবেন যে এরা রয়েছে, আপনি বেশি বকছেন, জানেন বলে এরকম বলেন, তখন আপনি আমাকে আবার বলেন যে আ- উঠবোস করো। আমি কখনো বলিনি যে অতিরিক্ত বকি, কিন্তু অন্যরা বলে, আপনি নিজেও বলছেন। ওকে, মিথ্যা কথা বললাম, অন্যরা বলে, আপনি নিজেই বলছেন। হুম,
নেক্সট, কুড এর ব্যবহার, অ্যাবিলিটি ইন পাস্ট বললাম। পোলাইট রিকোয়েস্ট মানে নম্রভাবে রিকোয়েস্ট করার জন্য আমরা উড ব্যবহার করব। তাহলে কাকে নম্রভাবে রিকোয়েস্ট করব? অপরিচিত লোককে, তাই না? সো যদি বলি কুড ইউ গিভ মি ইয়োর পেন, কুড ইউ গিভ মি ইয়োর পেন, অনুগ্রহ করে আপনি আপনার কলমটা আমায় দেবেন। এই যে নম্রতা, আমি যে বলছি লো সাউন্ডে, আপনার কলমটা আমাকে একটু দেবেন, তার মানে পোলাইটনেস আছে কথা বলার মধ্যে। সো পোলাইট রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব। তারপরে আর কোথায়? ইনডিরেক্ট স্পিচে আমরা কুড ব্যবহার করব। ইনডিরেক্ট স্পিচে, ওকে। তো ইনডিরেক্ট স্পিচটা ওই সময় দেখবো, শিখবো আমরা, এখন প্রয়োজন নেই। তাহলে আমরা অ্যাবিলিটি ইন পাস্ট, অতীতের কোনো অ্যাবিলিটি, অতীতের আই কুড রাইট হিন্দি মানে আমি অতীতে হিন্দি লিখতে পারতাম, আগে পারতাম, এখন পারি না। এখন আমি সত্যিই পারি না, আগে আমি লিখতে পারতাম হিন্দি, এখন পারি না, পড়তে শুধু পারি। তা আমি বাস্তব এক্সাম্পল দিয়েছি, আই কুড রাইট হিন্দি। নেক্সট চলে যাব মে। 5 নাম্বার হচ্ছে মে। মে ব্যবহার করব আমরা প্রবাবিলিটি অর্থাৎ বাংলাতে কি? সম্ভাবনা। 1 নাম্বার হলো প্রবাবিলিটি, আরো আছে প্রবাবিলিটি ছাড়া। তাহলে প্রথমটা প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাবনা। এক্সাম্পল, যদি কোনো সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে বর্তমানের সম্ভাবনার ক্ষেত্রে বা ভবিষ্যতের সম্ভাবনার ক্ষেত্রে আমরা মে ব্যবহার করব। তাহলে ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। এই ক্ষেত্রে প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা মে ব্যবহার করতে পারি। নেক্সট 2 নাম্বার ইউজেস হচ্ছে পারমিশন নেওয়া এবং দেওয়া, দুটোর ক্ষেত্রেই আমরা মে ব্যবহার করব। মে আই গো নাও, আমি এখন যেতে পারি? উত্তর হবে ইয়েস ইউ মে। মে আই গো নাও, আমি এখন যেতে পারি? ইয়েস ইউ মে। তাহলে পারমিশন চাওয়ার ক্ষেত্রে আমরা মে ব্যবহার করলাম, মে আই গো নাও। আর পারমিশন দিলাম যখন, ইয়েস ইউ মে, তুমি যেতে পারো। তুমি যেতে পারো, বোঝা গেছে? বা ইয়েস ইউ ডু হয়, ইউ ডু। তো যাই হোক, ইউ মে বা মে আই গো নাও, পারমিশন দেওয়া এবং নেওয়া দুটোর ক্ষেত্রেই আমরা মে ব্যবহার করতে পারি। তাছাড়া উইশিং আর উইশিং অ্যান্ড অথবা ব্লেসিং, উইশিং এবং ব্লেসিং এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? মে ব্যবহার করব। ইউ মে লিভ লং, তাহলে এখানে একটা ইচ্ছা প্রকাশ করলাম, উইশ করলাম, আমার সাথে দুটোই আছে, ব্লেসিংও আছে, ইউ মে লিভ লং। তাহলে উইশিং অথবা ব্লেসিং এর ক্ষেত্রে আমরা মে ব্যবহার করব। পারমিশন দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে মে ব্যবহার করছি। আর প্রবাবিলিটি, বর্তমান বা ভবিষ্যতের প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা মে ব্যবহার করছি। ইট মে রেন টুডে, মে আই গো নাও, ইউ মে লিভ লং। নেক্সট 6 নাম্বার, নাম্বার 6, মাইট।
মাইট। মাইটের ব্যবহার করব আমরা প্রবাবিলিটি ইন পাস্ট। একটাই ব্যবহার আছে, প্রবাবিলিটি ইন পাস্ট। অতীতের কোনো সম্ভাবনা যেটা বর্তমানে নয়, অতীতের সম্ভাবনা। সেন্স দেবে অলওয়েজ নেগেটিভ। কেন? কারণ অতীতের সম্ভাবনা বলছি, নিশ্চয় সেটা ঘটেনি বলেই সম্ভাবনা বলছি। যদি ঘটে যেত তাহলে সম্ভাবনা হতো না, তাই না? অতীতে কোনো কিছু ঘটেনি, ঘটার সম্ভাবনা ছিল, মানে হতে পারতো, এরকম হতে পারতো বা হতো, হয়তো হয়তো হতো। তার মানে কি? হয়নি, হয়নি, তাহলে নেগেটিভ একটা সেন্স দেবে। সেন্সটা কি হবে? নেগেটিভ। গতকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। এটার মানে কি? তার মানে গতকাল বৃষ্টি হয়নি, সম্ভাবনা ছিল, বৃষ্টি হয়নি, ডেফিনেটলি বৃষ্টি হয়নি। ইংরেজি কি হবে? সম্ভাবনা ছিল, প্রবাবিলিটি ইন পাস্ট, তাই না? তাহলে আমরা কি ব্যবহার করব? মাইট। তাহলে কি লিখবো? ইট মাইট রেইন, it might rained yesterday. It might rained yesterday. Clear? রেইন হবে? কি হবে? রেইন্ড যদি না হয় তাহলে হবেটা কি? অতীত না? গতকাল। সবার বাড়িতে আয়না আছে না? আয়নার সামনে দাঁড়ালেই একদম সুন্দর ফুটফুটে চেহারার বাদর দেখতে পাওয়া যাবে। আমি গলা ফেড়ে ফেড়ে বললাম যে মোডালের পরে অলওয়েজ V1 বসবে। সেটাই তো বলছি, আপনি তো বাবা। তাহলে এখানে রেইন্ড আছে, কারো মার চোখে যাচ্ছে না? আমি তো বললাম এটা রেইন হবে না, আপনি তো। বলতে হবে দৃঢ়ভাবে, প্রশ্নবোধক উত্তর হয় না। স্যার আপনি তো উত্তর আমাকে বলবেন অ্যান্সার ইজ মুভ ডাউন, অ্যান্সার। আপনি বলবেনই লাস্টে, সেই জন্য আমি আর বলি না বাবা, ভয় লাগে। ভয় শুধুমাত্র ওই ঈশ্বরকে করতে হবে, আর বাকি কাউকে ভয় করতে হবে না। সাপ টাপ দেখলে ভয় করতে হবে, ভূত দেখলে ভয় করতে হবে। তাহলে এখানে V1 হবে রেইন। আমি তো বারবার বলছি অতীতের প্রবাবিলিটি ইন পাস্ট, অতীতের, অতীতের সম্ভাবনা, তার জন্য তো মাইট ব্যবহার করেছি। এখানে V1ই হবে, মোডালের পরে অলওয়েজ V1 বসবে। তাহলে ইট মাইট রেইন ইয়েস্টারডে। নেক্সট। আচ্ছা, 10:30 বেজে গেছে, আর এখনো 30 মিনিটস লাগবে মোটামুটি। 30 মিনিটস পাওয়া যাবে সবার কাছে? হ্যাঁ স্যার। বাকি উদিতা, অভিক, সামিনা, নাসিমা, সৌমি? স্যার আমার মনে হয় ইয়ে চলে যাবে, আমার নেট চলে যাবে, আর কিছুই না। বাকিদের? কোনো অসুবিধা নেই। নাসিমা? না স্যার, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে ওকে। তাহলে মাইট আমরা
শিখলাম। এবার হচ্ছে শুড। শুড শুডের ব্যবহার আমরা করব সাজেশন, সাজেশন সাজেশন বানান এরকম হয় না, না তো। SUGGESTION। সাজেশন বা প্রপোজাল, প্রপোজাল দেওয়ার ক্ষেত্রে, সাজেশন দেওয়ার ক্ষেত্রে বা প্রপোজাল দেওয়ার ক্ষেত্রে। সাজেশন দিচ্ছি মানে কাউকে নর্মাল সাজেশন যখন দেব, কাউকে কোনো কিছু নর্মালি আমরা বলি না যে উচিত, এটা করা উচিত, ওটা করা উচিত, সেই ক্ষেত্রে সেটাকে আমরা অ্যাকচুয়ালি সাজেশন দিচ্ছি। সো শুড এর ব্যবহার করব সাজেশন দেওয়ার ক্ষেত্রে, নর্মাল সাজেশন। সো ইউ শুড, ইউ শুড ওপেন your eyes, open your eyes and ear, open your eyes and ear during, ইয়ার্স হলো না কেন? ওখানে আইজ আচ্ছা হলো। ears, eyes and ears during the class, during the class মানে ক্লাসের সময় চোখ কান খুলে রাখতে হবে, দুটোই। বোঝা গেছে? তাহলে আপনাদের ক্লাসের সময় চোখ কান খুলে রাখা দরকার। তাহলে এটা কি দিলাম? সাজেশন দিলাম, সাজেস্ট করলাম যে এটা দরকার, সাজেস্ট করলাম চোখ কান খুলে রাখতে। ক্লিয়ার? যদি বলি যে উই শুড লার্ন learn English as well as Bengali, বেঙ্গালি। সো এর অর্থ কি দাঁড়াচ্ছে যে আমাদের ইংরেজির পাশাপাশি বাংলার পাশাপাশি ইংরেজিও শেখা দরকার। তাহলে এই যে শুড ব্যবহার করলাম এইটা হচ্ছে প্রপোজাল, প্রপোজাল আমাদের দরকার। আমি যখন ইনভলভ থাকবো সেটা হবে প্রপোজাল, যখন আমি ইনভলভ থাকবো না, যেখানে আমি ইনভলভ থাকবো না মানে আই ইনভলভ থাকবে না, সেটা হচ্ছে সাজেশন। নোটসে দেখুন ভালো করে লেখা আছে। নোটসে কি লেখা আছে? এইখানে সাজেশনে আই লিখে ক্রস করা আছে, আর প্রপোজালে আই লেখা আছে, মানে আমি ইনক্লুড থাকবো। তো যখন আমরা কাউকে প্রপোজ করি, যদিও আমি করিনি কাউকে কোনোদিন, সো প্রপোজ যখন করি তখন কি করি? প্রপোজ করছি না, প্রপোজ তার মানে দুজন, মানে আমি যখন কাউকে বলবো যে আই লাভ ইউ, ডু ইউ লাভ মি, তো দুই দিক থেকেই হচ্ছে, তাই না? যে আমি আপনাকে ভালোবাসি, আপনি কি আমাকে ভালোবাসবেন, আপনি কি আমাকে ভালোবাসবেন, প্রপোজাল। ইটস আ প্রপোজাল, আমি ইনক্লুডেড আছি, দ্যাটস ওয়াই আমরা বলি প্রপোজ করা। ওকে, তাহলে প্রপোজালে আই ইনক্লুড থাকবে, সাজেশন অর্থাৎ আই থাকবে না। ইউ শুড, যদি বলি ইউ শুড লাভ মি, আপনার উচিত আমাকে ভালোবাসা, তার মানে আমি ভালোবাসবো না, আপনার উচিত, এরকম অর্থ দাঁড়িয়ে গেল, যেটা ঠিক নয়, বলাও ঠিক নয়, হিম করতে হবে। ইউ শুড লাভ হিম, ওনাকে আপনার ভালোবাসা উচিত। ওকে, তো শুড, সাজেশন আর প্রপোজাল দেওয়া ক্ষেত্রে আমরা ব্যবহার করব। নেক্সট,
আচ্ছা, আর একটা এক্সাম্পল দিই শুড দিয়ে। ইউ শুড কনসাল্ট ডক্টর, ডক্টর। ইউ শুড কনসাল্ট ডক্টর, আপনার ডাক্তার দেখানো দরকার আছে। নর্মাল একটা সাজেশন, ইউ শুড কনসাল্ট ডক্টর, নর্মাল। এমনি নর্মালি জ্বর জ্বালা হয়েছে, সর্দি কাশি কিছু হয়েছে, এমনি নর্মালি বলছি যে ডাক্তার দেখে নেওয়া ভালো বা ডাক্তার দেখে নেওয়া দরকার আছে। ইউ শুড কনসাল্ট এ ডক্টর। ওকে, নেক্সট। শুডের পরে মাস্ট। মাস্ট মাস্ট আমরা ব্যবহার করব সার্টেনটি। সার্টেনটি মানে নিশ্চয়তা। সার্টেনটি বা ডিউটির ক্ষেত্রে, ডিউটি মানেও নিশ্চয়তা, অবশ্যই ডিউটি পালন করতে হয়, তাই না? তো সার্টেনটি বা ডিউটি, নিশ্চয়তা বা কর্তব্য ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করব। যেরকম আমি এখন আপনাদের পড়াচ্ছি, এটা আমার ডিউটি। আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে সপ্তাহে 3 দিন ক্লাস করাবো, 9টা থেকে ক্লাস শুরু হবে আর 10:30 অবধি পড়াবো। 10:30 যেই পার হলো আমি কি করলাম, আমি পারমিশন নিলাম যে আপনারা থাকতে পারবেন কিনা। তো এখন যেটা হচ্ছে, এটা কিন্তু আমার ডিউটি নয়, মানে 10:30 পার হয়ে গেছে, আমার ডিউটি নয়, অন্য কিছু। অন্য কিছু কি সেটা আমি পরে বলছি। তো ডিউটি বা সার্টেনটি মানে নিশ্চয়তা যখন বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করব। এক্সাম্পল, একটা ইউনিভার্সাল এক্সাম্পল আছে, তাই না? যে ইউ মাস্ট, আচ্ছা আই যখন লিখে দিয়েছি, আই লিখি আই মাস্ট ডু মাই ডিউটি। আচ্ছা, আই মাস্ট ডু মাই ডিউটি, ঠিক আছে, ডিউটি। বা আইটাকে ইউই করে দিই, শুনতে ভালো লাগবে বেশি। ইউ মাস্ট ডু ইয়োর ডিউটি, ইয়োর ডিউটি। তো এটা নিশ্চয়তা আসছে যে আপনাকে আপনার ডিউটি বা কর্তব্য পালন করা বাধ্যতামূলক, মাস্ট মানে অবশ্যই পালন করতে হবে, সার্টেনটি চলে আসছে। তাছাড়া আর সার্টেনটি, অনেক টিচার পড়ায় যে এই যে প্রবাবিলিটি জিনিসটা, প্রবাবিলিটি কত রকম মডেল দিয়ে পড়িয়ে দেবে। যেরকম শেখান যে মাইট, প্রবাবিলিটির জন্য মাইটের ব্যবহার, প্রবাবিলিটিতে মে ব্যবহার করা হয়, প্রবাবিলিটিতে ক্যান ব্যবহার করা হয়, প্রবাবিলিটিতে মাস্ট ব্যবহার করা হয়, প্রবাবিলিটিতে আরো কি কি ভার্ব ব্যবহার করা হয়, এই অনেক কিছু ভেঙে ভেঙে মানে অনেক ভিডিওতে দেখতে পাওয়া যায়। মাইট দিয়ে নাকি 100% প্রবাবিলিটি, মে দিয়ে নাকি 90% প্রবাবিলিটি, আর ক্যান দিয়ে নাকি 80% প্রবাবিলিটি, মাস্ট দিয়ে নাকি আরো 99% প্রবাবিলিটি, এরকম। তো প্রবাবিলিটি ইজ প্রবাবিলিটি, কখনো পার্সেন্টেজ হয় না। প্রবাবিলিটি সম্ভাবনা ইজ সম্ভাবনা, যেটার পার্সেন্টেজ আমরা বলতে পারি না, তাহলে সেই ধারণাটা ভুল, সেই জিনিসটা ভুল। তাহলে এই যে মাস্ট দিয়ে বা ক্যান দিয়ে বা মে আর আমরা মাইট দিয়ে তো প্রবাবিলিটি পড়লামই, যে মে হচ্ছে নর্মাল প্রবাবিলিটি বোঝানোর জন্য মে, মাইট আমরা ব্যবহার করব প্রবাবিলিটি ইন পাস্টের ক্ষেত্রে। বাকি যে মডাল দিয়ে প্রবাবিলিটি শেখান, যা 80% হলে এই মডাল ব্যবহার করব, 70% হলে ওই মডাল ব্যবহার করব। পরিষ্কার কথা বলে রাখি, প্রবাবিলিটি অর্থাৎ প্রবাবিলিটি, এর কোনো পার্সেন্টেজ হয় না যে 10% সম্ভাবনা আছে, 20% সম্ভাবনা আছে, নেভার, কখনোই হয় না। সো এই যে মাস্ট দিয়ে যে প্রবাবিলিটির এক্সাম্পল আমি দিতে দেখেছি বলেই বলবো, মাস্ট দিয়ে প্রবাবিলিটির এক্সাম্পল দিচ্ছে, যে আমি একটা এক্সাম্পল লিখছি, সেটা হচ্ছে সি ইজ সি মাস্ট বি 18, সি মাস্ট বি 18, 18 বানান করে লিখি, EIGHTEEN, 18, সি মাস্ট বি 18। এর অর্থ কি? তার বয়স
অবশ্যই 20 বছর হবে এর অর্থ। তো সি মাস্ট বি 18, এইটাকে প্রবাবিলিটি ওনারা বলছেন, এইটাকে প্রবাবিলিটি বলছেন যে 99% মানে তার বয়স 18 বছর হওয়ার সম্ভাবনা আছে, এরকম। এটা প্রবাবিলিটি নয়, নিশ্চয়তা। মানে কাউকে দেখে আমরা নিশ্চিত যখন হয়ে যাব যে তার বয়স 50, তার বয়স 16, তার বয়স 18, তার বয়স 24, তখন আমরা বলবো সি মাস্ট বি 18। যদি কাউকে দেখে মনে হয় যে তিনি একজন উকিল, আমি কনফার্ম যে তিনি অবশ্যই একজন উকিল, তাহলে হি মাস্ট বি আ লয়ার, হি মাস্ট বি আ লয়ার, তিনি অবশ্যই একজন উকিল হবেন, এরকম। সার্টেনটি চলে আসছে, নিশ্চয়তা। যখন আমি ভালোভাবে বুঝতে পেরে যাচ্ছি তখন কিন্তু আমরা মাস্ট ব্যবহার করব নিশ্চয়তা বোঝানোর ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে আমরা মাস্ট ব্যবহার করব সার্টেনটি বা ডিউটি এর ক্ষেত্রে। নেক্সট, খুব বিরক্ত লাগছে, মানে আমি অন্যান্য দিন যে ক্লাসগুলো করাই স্লাইডে লেখা থাকে, এখন লেখা থাকছে না, মানে আমি টাইম পাচ্ছি না লেখার, পিপিটি গুলো তৈরি করছি তো সময় পাচ্ছি না, তার জন্য আর পুরাতন পিপিটি দিয়ে পড়াবো না আমি। নেক্সট রয়েছে মাস্ট পড়ালাম, এবার মাস্ট নট। মাস্ট নট, মাস্ট নট, মাস্ট নট ব্যবহার করবো আমরা প্রহিবিশন, নিষেধাজ্ঞা করার জন্য, নিষেধ করার জন্য, প্রহিবিশন। কাউকে নিষেধ করার জন্য আমরা, প্রহিবিট করার জন্য আমরা মাস্ট নট ব্যবহার করব। এক্সাম্পল, যদি বলি যে সেখানে যেও না, নর্মালি অর্ডার করছি, যদি বলি সেখানে যেও না, ডু নট গো দেয়ার, ডু নট গো দেয়ার, এখানে যেও না, ডু নট, ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না, ইম্পারেটিভ সেন্টেন্স। এবার যদি নিষেধ করি, মানে এটা একটা অর্ডার, ডু নট গো দেয়ার, যদি নিষেধ করি, প্রহিবিট করি, তাহলে কি বলবো, তুমি সেখানে যাবে না, তুমি, টোনটা এরকম হয়ে যাবে, তুমি সেখানে যাবে না, যাবে না। আমি প্রথমেই বললাম মনের মানে কিছু ফিলিংস আছে, মনের ভাব আছে, যেগুলো পুরোপুরি ভাবে প্রকাশ করার জন্য মোডালের ব্যবহার করা হয়। প্রথম ক্লাসের শুরুতেই বলেছিলাম যে নর্মাল ভার্বগুলো দিয়ে সেগুলো প্রকাশ করা যায় না অ্যাকচুয়ালি। তো এই যে তুমি সেখানে যাবে না, এটা মোডাল দিয়ে প্রকাশ করতে হবে। আমি কিভাবে বললাম, টোনটা আলাদা। নর্মালি কি, ডু নট গো দেয়ার, সেখানে যেও না, সেখানে যেও না, রিকোয়েস্ট টাইপের বা অর্ডার টাইপের হচ্ছে, সেখানে যেও না। এবার বলছি তুমি সেখানে যাবে না, নিষেধ করছি, প্রহিবিট করছি, তুমি সেখানে যাবে না, তাহলে ইংরেজি কি হবে, ইউ মাস্ট নট গো দেয়ার, ইউ মাস্ট নট গো দেয়ার, তুমি সেখানে যাবে না। এই হচ্ছে এক্সাম্পল। ক্লিয়ার? প্রহিবিট করার জন্য। যদি বলি তুমি ভাত খাবে না, তুমি ভাত খাবে না, তুমি ভাত খাবে না, খাবে না, তাহলে কি হবে, ইউ মাস্ট নট ইট রাইস, ইউ মাস্ট নট ইট রাইস, তুমি ভাত খাবে না। ক্লিয়ার? নেক্সট স্লাইডে যাব। নেক্সট মানে নেক্সট, মাস্ট নট হয়ে গেল, মাস্ট নটের পরে কি আছে যেন, অট টু, অট টু, 10 নম্বর হচ্ছে অট টু, ও ইউ জি এইচ টি, অট টু, অট টু, ওট টু। এই ওট টু এর ব্যবহার হবে মোরাল ডিউটি। ওই যে ডিউটির জন্য আমরা কি ব্যবহার করলাম,
মাস্ট। আর মোরাল ডিউটি অর্থাৎ নৈতিক কর্তব্য, নৈতিক কর্তব্যের জন্য আমরা ব্যবহার করব ওট টু, অথবা নৈতিক কর্তব্য ছাড়া স্ট্রং সাজেশন, স্ট্রং সাজেশন এর জন্য আমরা ব্যবহার করব ওট টু। আচ্ছা, স্ট্রং সাজেশনের পূর্বে আমরা চলে যাই একটু মাস্টে যাব, মাস্ট। তো আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম শুডে, যে ইউ শুড কনসাল্ট এ ডক্টর। নর্মালি বললাম যে তোমার ডাক্তার দেখানো প্রয়োজন। এবার যদি নিশ্চয়তা থাকে, মানে বোঝা যাচ্ছে যে নিশ্চয় ডাক্তার দেখাতে হবে, সার্টেনটি, নিশ্চয়তা চলে এসছে, তখন আমরা কি বলবো? ইউ মাস্ট কনসাল্ট আ ডক্টর। তোমার অবশ্যই ডাক্তার দেখে নেওয়া দরকার। ইউ মাস্ট কনসাল্ট আ ডাক্তার। অবশ্যই তুমি ডাক্তার দেখাও, অবশ্যই দেখাও। আর ওটা ছিল তোমার ডাক্তার দেখানোর দরকার। নরমালি ইউ মাস্ট কনসাল্ট এ ডাক্তার, তুমি অবশ্যই ডাক্তার দেখাও। সার্টেনটি, নিশ্চয়তা চলে এসছে, এখানে কোনো প্রবাবিলিটি নয়, নিশ্চয়তা। মানে যেরকম আমি যেরকম যখন বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, আমি প্রথমে হসপিটালে যাই। হসপিটালে গিয়ে নর্মাল কি বলে ড্রেসিং করে দেয়। ডাক্তারকে বলি আমি যে আমাকে আগে ব্যথার ইঞ্জেকশন দাও। মানে আমি সহ্য করতে পারছিলাম না, পুরো শরীর থরথর করে কাঁপছিল ব্যথায়, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে প্রচন্ড ব্যথা শরীরে, একদম জ্বালা টাইপের। তো ডাক্তারকে গিয়ে গিয়ে বলছি তুমি আগে আমায় ইঞ্জেকশন করো, এইভাবেই বলছি আমি, তুমি ইঞ্জেকশন করো। তো ডাক্তার লিখছেন, আমি বলছি আগে আমায় ইঞ্জেকশন করো না। বলছে করছে মানে অ্যাসিস্ট্যান্ট। তো এসে করলো ইঞ্জেকশন, তারপরে আমি শান্তি পেলাম। তো যাই হোক, তারপরে কিন্তু আমি সমস্ত কিছু আমার মানে সেবা যত্ন বাড়িতেই হয়েছে। সেখান থেকে বাড়ি চলে আসি, ডাক্তার এক্সরে করতে বলে হাতের, যে এক্সরে করে নিয়ে আসো। এবার সকাল 6টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল, কোনো এক্সরে করার দোকান খোলা নেই। তো নর্মালি ওখান থেকে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে যে সমস্ত মেডিসিন গুলো কিনতে হবে, আমাদের যথেষ্ট জ্ঞান আছে মেডিসিন সম্পর্কে, তো মেডিসিন গুলো নিজে থেকেই, অ্যান্টিবায়োটিক এটসেট্রা সবকিছু কিনলাম। কিনে নিয়ে নিজেই ট্রিটমেন্ট চলছে। আর মানে আমি নর্মাল, এত বড় অ্যাক্সিডেন্ট একটা, তবু আমি নর্মাল থেকেছি। মানে অনেকে বিছানায় সারা সারা দিন হয়তো শুয়ে থাকবে, আমি বিছানায় শুয়ে থাকতে পারিনি, মানে বিছানা শুয়ে থেকে বেশি কষ্ট। তো যাই হোক, চলাফেরা এটসেট্রা করেছি যেভাবেই হোক। তো ডাক্তার দেখাইনি। এবার প্রথমে নর্মালি ডাক্তার দেখিয়ে নেওয়া দরকার ছিল, তাহলে কেউ আমাকে হয়তো সাজেস্ট করছিল যে ইউ শুড কনসাল্ট ডক্টর। তো সেদিন তো প্রথম তো গেছিলাম, সেটা কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয়ত, যখন আমার ঘাগুলো শুকাচ্ছে না, অনেক দিন অনেক গর্ত বড় বড়, বাকি ঘাগুলো শুকিয়ে গেছে, তখন মানুষ যখন দেখতে আসে তখন বলে ইউ মাস্ট কনসাল্ট এ ডক্টর। তোমার অবশ্যই ডাক্তার দেখে নেওয়া, মানে দেখে নিতে হবে, তোমাকে অবশ্যই ডাক্তার দেখে নিতে হবে। ইউ মাস্ট কনসাল্ট, নিজে নিজে এইভাবে ট্রিটমেন্ট করলে চলবে না, এটসেট্রা। যাই হোক, এগুলো হওয়ার পরে মাস্টের এটা ধাপটা হয়ে গেল যে ইউ মাস্ট কনসাল্ট এ ডক্টর। যখন ঘাগুলো শুকাচ্ছে না তখন বলছে। নেক্সট চলে আসবো স্ট্রং সাজেশন। নর্মাল সাজেশন ইউ শুড কনসাল্ট এ ডক্টর, যখন নিশ্চয়তা চলে আসছে ইউ মাস্ট কনসাল্ট এ ডক্টর। আর যখন স্ট্রং সাজেশন, মানে যখন আমার 40 দিন হয়ে যাচ্ছে, ঘাগুলো যখন শুকাতে শুরু করলো, তখন কিন্তু দেখছি হাত ফোল্ড হচ্ছে না আমার,
হ্যান্ড ফোল্ড হচ্ছে না, মানে মানুষজন বলছিল যে অত বড় গর্ত হয়েছে, হাত হাত থেকে মাংস অতগুলো নেই, তো নর্মালি এই টেন্ডন গুলো ছিঁড়ে গেছে, তো এমনি ফোল্ড হবে না, টাইম লাগবে, ঘা যখন শুকাবে তখন আস্তে আস্তে ফোল্ড হবে। তখন যখন আমার ঘা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, শুকাতে শুরু করে দিয়েছে, তারপরেও হাত ফোল্ড হচ্ছে না, তখন মানুষ বলছে আমাকে ইউ ought টু কনসাল্ট এ ডক্টর, মানে বাংলায় বলছে, আমি ইংরেজিতে বলছি ইউ ought টু কনসাল্ট এ ডক্টর। আর আমি নিজেও বুঝতে পারছিলাম যে আই ought টু কনসাল্ট এ ডক্টর, মানে আমার এটা স্ট্রং সাজেশন হয়ে যাচ্ছে যে এবার ডাক্তার দেখাতেই হবে, উপায় নেই, কারণ এই যে হাত ফোল্ড হচ্ছে না, এটা তো বিশাল কিছু একটা প্রবলেম। সো প্রথমে মানে ডাক্তারের কাছে তো এমনি গিয়ে লাভ নেই, প্রথমে যদি এমনি এমনি যায় তাহলে ডাক্তার বলবে এক্স রে করে নিয়ে আসুন, তারপরে এই ওই, তারপরে ওষুধ দেবেন। আমি কি করলাম, আগেই এক্স রে করে নিলাম, আগেই এক্স রে করলাম, অলরেডি এক্স রে করেছিলাম, করে নিয়ে দেখেছিলাম কিছু ছিল না, তারপরে আবার এক্স রে করলাম দুবার, দ্বিতীয়বার এক্স রে করার পরে দেখলাম ওনারা লিখেছেন যে কিছু প্রবলেম আছে, মানে হাড়ে ফ্র্যাকচার নেই। তারপরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দেখে বললেন যে মাসল গুলো কনুইয়ের সঙ্গে যে কানেক্ট থাকে, এই ট্রাইসেপের মাসল গুলো অ্যাকচুয়ালি ছিঁড়ে গেছে, এখান থেকে কনুই থেকে ছিঁড়ে বেরিয়ে গেছে, এদিকেও বেরিয়েছে ছিঁড়ে। তো ডাক্তার দেখিয়ে ডাক্তার বলেছেন যে ব্যায়াম ট্যায়াম অনেক কিছু দিয়েছেন, টাইম লাগবে বলেছেন, অনেকদিন টাইম লাগবে ঠিক হতে হাতটা। তো যাই হোক, স্ট্রং মানে আমি একদম এমন হয়ে গেছে যে ডাক্তার দেখাতেই হবে, না দেখালে আর উপায় নেই, সেইটা হচ্ছে স্ট্রং সাজেশন, সেই ক্ষেত্রে ব্যবহার করব ought to। তাহলে আই ought to consult a doctor, এটা হচ্ছে স্ট্রং সাজেশন, নিজেই বুঝতে পারছি, বা কেউ অন্যজন যদি বলে তাহলে ইউ ought to consult a doctor, অবশ্যই ডাক্তার দেখাতেই হবে, এবার কোনো উপায় নেই। নেক্সট হচ্ছে মোরাল ডিউটি কি? ডিউটি বললাম নর্মাল ডিউটি, যেখানে আমি বাধ্য, যেটাতে আমি অবলাইজড, যেখানে আমি বাধ্য, সেটা হচ্ছে ডিউটি, নর্মাল ডিউটি, আমার কর্তব্য আমি পালন করছি, সেটা হচ্ছে নর্মাল ডিউটি। এবার মোরাল ডিউটি কি? নৈতিক কর্তব্য, নৈতিক অর্থাৎ মোরালিটি থেকে আসছে, নৈতিকতা থেকে, যেটা, সেগুলো কি? কয়েকটা এক্সাম্পল, সেটা হচ্ছে প্রথমত বাবা মাকে ভালোবাসা, বাবা মা বড়দের ছোটদের, আচ্ছা ভালোবাসা নয়, বাবা মা বড়দের বা ছোটদের সম্মান করা, ছোটদেরকে সম্মান করা, এগুলো হচ্ছে নৈতিকতা থেকে। কেউ বললেই যে সম্মান করতে হবে এরকম নয়, নিজে থেকেই করতে হবে, নৈতিক কর্তব্য। দেশকে ভালোবাসা নৈতিক কর্তব্য। আচ্ছা, আর একটা হয়, সেটা হচ্ছে টিচারকে সম্মান করা, এগুলো হচ্ছে নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে, নৈতিকতা থেকে আসে। সো এক্সাম্পল কি হবে? আই না লিখে আমি অন্য ভাষাটাই লিখি, উই ought to love our country, we ought to love our country, আমাদের দেশকে ভালোবাসা দরকার, মানে মোরালিটি থেকে, নৈতিকতা থেকে আসবে। ওকে, তাহলে এই হয়ে গেল ought to র ব্যবহার। মোরাল ডিউটি যেটা, সেটা হচ্ছে ought to, তার জন্য ought to ব্যবহার করব। আর স্ট্রং সাজেশনের ক্ষেত্রে আমরা
ought to ব্যবহার করব। নেক্সট মডাল হচ্ছে হ্যাঁ, আমি একটু আগে বললাম যে 10:30 পর্যন্ত আমার ডিউটি ছিল, কর্তব্য ছিল। 10:30 পার হয়েও পড়াচ্ছি আপনাদের পারমিশন নিয়ে, এটা আমার মোরাল ডিউটি। নৈতিকতা থেকে আসছে যে টপিকটা শেষ হয়নি, আজকে পড়িয়ে দিই, যদি এর পরের দিন তো আরো টাইম লেগে যাবে, তো এটা মোরালিটি থেকে আসছে। ওকে, নেক্সট 11 নম্বর। 11 নম্বরে কি আছে? ডেয়ার। ডেয়ার আর ডেয়ার নট দুটো একসাথেই পড়ি। 12 নম্বর হচ্ছে ডেয়ার নট। ডেয়ার নট বোল্ড স্টেটমেন্ট, অর্থাৎ সাহসিকতা দেখানোর জন্য বোল্ড স্টেটমেন্ট বা সাহসিকতা, সাহসিকতার জন্য আমরা ডেয়ার ব্যবহার করব, আর ডেয়ার নট ব্যবহার করব ভয়, অ্যাফ্রেড অফ ডুইং। কোনো কিছু করাতে ভয় পেলে আমরা ডেয়ার নট ব্যবহার করব, আর ডেয়ার ব্যবহার করব বোল্ড স্টেটমেন্ট, সাহসিকতা দেখানোর ক্ষেত্রে আমরা ডেয়ার ব্যবহার করব। আমরা নর্মালি বলে থাকি হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ টাচ মি। এটা তো অনেকবার শুনেছি, তাই না, সিনেমায়। হাউ ডেয়ার ইউ টাচ মি, আই ডেয়ার টু গো দেয়ার। আই ডেয়ার টু গো দেয়ার না লিখে লিখি এই সিমেটারি মানে কবরস্থান। আই ডেয়ার টু গো কবরস্থান, সিমেটারি। আমি কবরস্থানে যেতে ভয় পাই না, সাহসী, আমি যেতে পারবো, একটা সাহস রয়েছে। নেক্সট ডেয়ার নট ডিয়ার অ্যাফ্রেড অফ ডুইং। ও আচ্ছা, আছে, প্রশ্ন আছে। ডেয়ার টু কেন? ডেয়ার এর পরে টু বসবে না, কেন বসবে না? ওটা রুলসেই তো নেই। রুলসেই নেই, তাই বসবে না। তাহলে ভুল আছে, কেটে দিলাম। নেক্সট ডেয়ার নট। ডেয়ার নট এর ব্যবহার কি? অ্যাফ্রেড অফ মানে ভয় পাওয়ার জন্য। তাহলে নর্মালি কি বলবো? আই ডেয়ার নট গো, আচ্ছা গো টু সিমেটারি হবে, গো টু সিমেটারি। আই ডেয়ার নট গো টু সিমেটারি। আমি কবরস্থানে যেতে ভয় পাই, আর ওটাতে ভয় পাই না, সাহস আছে আমার। সাহস আছে, তাহলে ডেয়ার নট ব্যবহার করব অ্যাফ্রেড অফ, কোনো কিছু করাতে ভয় পাওয়ার জন্য, আর ডেয়ার ব্যবহার করব বোল্ড স্টেটমেন্টের ক্ষেত্রে। দুটোই হচ্ছে মডাল। নেক্সট লাস্ট অন হচ্ছে নিড নট। 13 নাম্বার মডাল হচ্ছে নিড নট। নিড নট আমরা ব্যবহার করব নেগেশন অর্থে। নেগেশন জিনিসটা কি? নেগেশন মানে নাকচ করা, মানে কোনো কিছুর আমার এখন প্রয়োজন নেই, নাকচ করা। এখন প্রয়োজন নেই কিন্তু পরে প্রয়োজন হতেই পারে, এরকম। তো এটাকে বলা হয় নাকচ করা, নিড নট। এখন দরকার নেই, পরে নেব বা পরে দেবেন বা আর কিছু, সেই ক্ষেত্রে আমরা বলবো নিড নট, নেগেশন। তো নিড নট যখন আমরা এই মডেলটা ব্যবহার করব, ওই বাক্যে অবশ্যই টাইম উল্লেখ থাকতে হবে।
কারণ যেহেতু বলছি নাকচ করছি মানে এখন দরকার নেই, তাহলে কোনো একটা সময় দরকার আছে, তাই না? তো অবশ্যই টাইমকে উল্লেখ করতে হবে বা কোনো এক ইভেন্ট উল্লেখ করতে হবে যে ইভেন্টটা টাইমকেই ডিনোট করবে, কোনো ইভেন্ট বা টাইম। তো এবার এক্সাম্পল লাগবে, তাই না? যদি বলি আই নিড নট go there today. I need not go there today. তার মানে আমার আজকে সেখানে যাওয়ার দরকার নেই, তার মানে কালকে হয়তো দরকার আছে, কালকে গেলেও হবে। I need not go there today, আমার আজকে সেখানে যাওয়ার দরকার নেই। বা যদি অন্য এক্সাম্পল দিই যে you need not visit the BDO office you need not visit the BDO office till Monday. মানডে অবধি আপনার বিডিও অফিসে যাওয়ার দরকার নেই। তো এই যে নিড নট, নাকচ করছি, দরকার নেই, নাকচ করা অর্থে একটা টাইমকে অবশ্যই রিফার করতে হবে যে ওই দিন পর্যন্ত দরকার নেই, এটা নাকচ করা। স্যার তো যাই হোক, টিলটা কি নাকচ করা হবে না আনটিল হবে? টিল আনটিল হবে, কেন হবে? নেগেটিভ অর্থে তো হয়। টিল হ্যাঁ, তো তো না আগে 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 তো নেগেটিভ রয়েছে, ইউ নিড নট রয়েছে না? ও আচ্ছা, কিন্তু আনটিল হলে ডাবল নেগেটিভ হয়ে গেলে পজিটিভ হয়ে যেত। ও ইয়ে হয়ে যাবে। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। So you need not visit the BDO office till Monday. মানডে অবধি আপনার প্রয়োজন নেই ভিজিট করার। তো একটা টাইমকে অবশ্যই লিখতে হবে যখন আমরা নিড নট ব্যবহার করব। আর নর্মালি যদি বলি আই ডোন্ট নিড টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার দরকার নেই। নর্মালি আজকে বা কালকে পরশু কোনোদিনই দরকার নেই, আই ডোন্ট নিড টু গো দেয়ার। আর যদি বলি আজকে যাওয়ার দরকার নেই, হয়তো ভবিষ্যতে দরকার আছে, সেক্ষেত্রে বলবো আই নিড নট গো দেয়ার টুডে। ওকে, ক্লিয়ার? কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই? ফ্রাইডে পুরোটা পড়া ধরবো আমি, পুরোটা যেভাবে পড়ালাম এইভাবেই আমি পড়া ধরবো, একদম সবাইকে ঠিকঠাক পড়া দিতে হবে। আর ফ্রাইডে আরো এক্সট্রা কিছু আলোচনা করব, যেটা এখানে সময় নেই বলেই করলাম না। এক্সট্রা কিছু আলোচনা করব ফ্রাইডে আরো মডেলের উপরে। ওকে, তাহলে কেউ ফাঁকি দেবেন না। ফ্রাইডের দিন কিন্তু আমরা এর উপরে কিছু প্রশ্ন সলভ করব, পড়া ধরবো, এবং এখন আমি চাপ নিচ্ছি না, ক্লার্কশিপ মেন্সটা হয়ে যাক, তারপরে কিছু হোমওয়ার্ক মানে বাড়িতে এক্সারসাইজ করার জন্য কিছু প্রশ্ন দেব আমি। ওকে, প্রত্যেক শুক্রবার করে দেব, প্রত্যেকটা টপিকের উপরে এক্সারসাইজ করার জন্য কিছু মাল্টিপল চয়েস প্রশ্ন। ঠিক আছে, তো যাই হোক, আজকে তাহলে এই অবধি থাকছে। গুড নাইট।